মানুষ যাবে সুপ্রিয় দর্শক, জলবায়ু বিষয়ক বসন্তকালীন সংসদের এই অধিবেশনে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি রুবায়েত ফেরদৌস। জলবায়ু অর্থায়নে সুশাসন চাই তথ্যের উন্মুক্ততা ও নাগরিক অংশগ্রহণ। জলবায়ু অর্থায়নে সুশাসন বিষয়ক আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা এটি শুরু হয়েছিল 24 তারিখে, আজকে শেষ হতে যাচ্ছে। মোট অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয় ছিল 32টি এবং আজকে এটা সমাপনী অধিবেশন। বুঝতেই পারছেন 32টি দল থেকে দুটো দল আজকে এখানে বিজয়ী হয়েছে। তারা নিশ্চয়ই অত্যন্ত মেধাবী এবং খুবই পরিশ্রমী। তো আমরা তাদের বিতর্ক উপভোগ করব। আজকের এই প্রস্তাব যেটা বলা হচ্ছে, বাংলাদেশে টেকসই উন্নয়নে জলবায়ু তহবিলের কার্যকর ব্যবহারে দুর্নীতি প্রধান বাধা। এই বিষয়ে সরকারি দল আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি AIUB এবং বিরোধী দল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। তো আজকের এই প্রস্তাব, বাংলাদেশে টেকসই উন্নয়নে জলবায়ু তহবিলের কার্যকর ব্যবহারে দুর্নীতি প্রধান বাধা। এই বিষয়ে আজকের এই মহান সংসদের প্রথম বক্তা মাননীয় প্রধানমন্ত্রী আব্দুল্লাহ আল রোমানকে অনুরোধ করছি এই সংসদে তার প্রস্তাবটি উত্থাপন করবার জন্য। মাননীয় প্রধানমন্ত্রী। ধন্যবাদ মাননীয় স্পিকার আপনাকে। আজকে এই 2017 সালে বাংলাদেশের পার্লামেন্টে আমি যে প্রস্তাবটি উপস্থাপন করতে যাচ্ছি আপনার অনুমতিক্রমে, সেটি হচ্ছে বাংলাদেশের টেকসই উন্নয়নে জলবায়ু তহবিলের কার্যকর ব্যবহারে দুর্নীতি প্রধান বাধা। সরাসরি সংজ্ঞানে চলে যাচ্ছি মাননীয় স্পিকার। টেকসই উন্নয়ন শব্দটি ব্যাখ্যা করার আগে মাননীয় স্পিকার, আমার যেটি ব্যাখ্যা করছি সেটি হচ্ছে জলবায়ু তহবিল বলতে আমরা কি বোঝাচ্ছি মাননীয় স্পিকার। আজকে মাননীয় স্পিকার, আজকে যদি গ্রিন ফান্ডের কথা বলি, যে 100 বিলিয়নের লক্ষ্যমাত্রা আজকে আমাদেরকে দেওয়া হয়েছে মাননীয় স্পিকার প্যারিস সম্মেলনের পর, কিংবা কমনওয়েলথ অ্যাক্ট হাফসের মাধ্যমে যে $100 বিলিয়ন আজকে 2020 সালের মধ্যে আজকে আদায় করা হবে মাননীয় স্পিকার, কিংবা আজকে আমাদের আভ্যন্তরীণ দিক থেকে মাননীয় স্পিকার পরিবেশ ট্রাস্টের মাধ্যমে যে $3000 কোটি বরাদ্দ দেওয়া হয়েছে মাননীয় স্পিকার, অর্থাৎ এই বৈশ্বিক দিক থেকে এবং আভ্যন্তরীণ দিক থেকে মাননীয় স্পিকার এই জলবায়ুর ক্ষতি মোকাবেলা করার জন্য যেই ধরনের তহবিলটি আমরা দেখতে পাচ্ছি, এই দুটিকেই আজকে আমরা জলবায়ু তহবিল হিসেবে অভিহিত করছি মাননীয় স্পিকার। দ্বিতীয় অবস্থান থেকে লক্ষ্য করুন মাননীয় স্পিকার, এখন চলে যাচ্ছি টেকসই উন্নয়নের কথা মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, এই SDG বা সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলে কিন্তু লক্ষ্যমাত্রা ছিল 17টি, কিন্তু যেহেতু মাননীয় স্পিকার আজকে আমরা জলবায়ু তহবিল নিয়ে কথা বলছি মাননীয় স্পিকার, সেই ক্ষেত্রে মাননীয় স্পিকার আমরা যে বিবেচনায় আসছি মাননীয় স্পিকার, এই 17টি লক্ষ্যর মধ্যে যে 5টি লক্ষ্য এই জলবায়ু মোকাবেলার সাথে সম্পর্কিত, সেই 5টি লক্ষ্য নিয়ে আজকে আমরা টেকসই উন্নয়নকে বুঝাবো। সেই 5টি লক্ষ্য কি কি মাননীয় স্পিকার? প্রথম লক্ষ্যটি হচ্ছে মাননীয় স্পিকার জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা এবং জরুরি পদক্ষেপ, ভূমির টেকসই ব্যবহার, টেকসই মহাসাগর এবং সামুদ্রিক এবং নদীর সংরক্ষণ ব্যবহার, এবং পঞ্চমত হচ্ছে মাননীয় স্পিকার নবায়নযোগ্য এবং নিরাপদ জ্বালানি মাননীয় স্পিকার। এখন চলে যাচ্ছি মাননীয় স্পিকার এই জলবায়ু তহবিলের মাননীয় স্পিকার কার্যকর ব্যবহার বলতে কি বুঝাচ্ছি মাননীয় স্পিকার, অর্থাৎ এই যে আমরা সংগৃহীত অর্থটি পাচ্ছি মাননীয় স্পিকার, সেটা অভ্যন্তরীণ দিক থেকে হোক বা আজকে মাননীয় স্পিকার বৈশ্বিক দিক থেকে মাননীয় স্পিকার, এর সঠিক বরাদ্দ এবং ব্যবহারকে মাননীয় স্পিকার এবং এর অ্যাবসোলিউট ব্যবহারকে মাননীয় স্পিকার, অর্থাৎ এটি ব্যবহার করার পর যদি মাননীয় স্পিকার এই বরাদ্দকৃত অর্থের 10% যদি আজকে অপব্যবহার হয়, সঠিকভাবে ব্যবহার না হয়, সেটিকে কিন্তু আজকে মাননীয় স্পিকার কার্যকর ব্যবহার হিসেবে আমরা অভিহিত করব না মাননীয় স্পিকার। এখন চলে আসুন মাননীয় স্পিকার দুর্নীতির দিক থেকে মাননীয় স্পিকার অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রবঞ্চ মাননীয় স্পিকার, এই ভুক্তভোগী এবং এই জনগণকে প্রাধান্য না দিয়ে রাজনৈতিক ব্যক্তি স্বার্থে এই অর্থটিকে ব্যবহার করে আমলাতান্ত্রিক জটিলতার মাধ্যমে মাননীয় স্পিকার এই যে প্রকল্পগুলো নেওয়া হচ্ছে, অর্থটি বরাদ্দ দেওয়া হচ্ছে মাননীয় স্পিকার, সেটিকে আজকে আমরা দুর্নীতি হিসেবে অভিহিত করছি মাননীয় স্পিকার। এখন মাননীয় স্পিকার শেষ প্রবঞ্চ প্রধান বাধা বলতে আমরা কি বলছি মাননীয় স্পিকার, এই যে আজকে ঝুঁকি মোকাবেলার জন্য আমাদের সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল অর্জন করার জন্য অনেক ধরনের বাধা থাকতে পারে আজকে, কিন্তু এর মধ্যে সবচেয়ে শক্তিশালী যে বাধা বা প্রতিবন্ধকতা সেটি হচ্ছে আজকে আমাদের এই দুর্নীতি মাননীয় স্পিকার। সংজ্ঞান শেষ মাননীয় স্পিকার, এখন আর্গুমেন্টে চলে যাচ্ছি মাননীয় স্পিকার। আজকে লক্ষ্য করুন মাননীয় স্পিকার, আমরা এত আজকে ঢাকঢোল পিটিয়ে মাননীয় স্পিকার নিজস্ব অর্থায়নে 3000 কোটি বরাদ্দ দিয়ে কি করলাম মাননীয় স্পিকার, পরিবেশ ট্রাস্ট তহবিল গঠন করলাম মাননীয় স্পিকার, কিন্তু এর মধ্যে 217টি তহবিলের মধ্যে মাননীয় স্পিকার আজকে 7 বছর শেষ হয়ে যাওয়ার পরও আজকে 85টিও আজকে শেষ করতে পারছি না মাননীয় স্পিকার। অর্থাৎ মাননীয় স্পিকার এই বরাদ্দকৃত অর্থ প্রয়োজনীয় প্রকল্পে ব্যয় না করে নিজ এবং প্রাতিষ্ঠানিক স্বার্থে ব্যবহার করা কে মাননীয় স্পিকার আমি প্রথম কারণ হিসেবে অবহিত করছি। দ্বিতীয় কারণটি হচ্ছে মাননীয় স্পিকার এই উপযোগিতা অনুযায়ী প্রকল্প প্রণয়ন না করে মাননীয় স্পিকার আজকে এই অর্থটি বা প্রকল্পটি প্রণয়ন করা হচ্ছে। তৃতীয় কারণটি হচ্ছে মাননীয় স্পিকার এই যে প্রকল্পগুলো যেই সময় শেষ হয়ে যাওয়ার কথা ছিল মাননীয় স্পিকার, সেই সময়ের মধ্যে শেষ না করে মাননীয় স্পিকার একটি দীর্ঘ সূত্রিতে আমরা দেখতে পাচ্ছি আমলাতান্ত্রিক
জটিলতা এবং দুর্নীতির কারণে দেখতে পাচ্ছি মানুষকার। এবং চতুর্থ আর্গুমেন্টটি হচ্ছে মানুষকার, আজকে এর সাথে যে মানুষকার এই সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলটি যখন দেওয়া হয় তখন কিন্তু বলা হয় এটি মানব কেন্দ্রিক হবে, একে জনগণকে মানুষকার শুধুমাত্র উপকারভোগী নয় তাদেরকে অংশীদার করা হবে মানুষকার। কিন্তু আজকে জনগণের সাথে সম্পর্ক করে তাকে সঠিক তথ্যটি দেওয়ার মাধ্যমে যে গোলটি অর্জন করার কথা হচ্ছে সেটি দেখতে না পাচ্ছি মানুষকার। অর্থাৎ তথ্যের অবাধ প্রবাহ না থাকা মানুষকার। এই চারটি কারণকে আজকে আমরা অবহিত করে মানুষকার আজকে আমাদের বিতর্কটি চালিয়ে নিয়ে যাব মানুষকার। এখন মানুষকার আমি সামান্য ব্যাখ্যা দিয়ে যাচ্ছি, আমার দ্বিতীয় বক্তা এসে আরো বিশ্লেষণ দিবেন এবং তৃতীয় বক্তা এসে মানুষকার এই সাম্য প্রদানের মাধ্যমে দেখিয়ে দিয়ে যাবেন কেন আজকে এই দুর্নীতি প্রধান বাধা হিসেবে আমাদের আজকে বিবেচিত করার বিষয়। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী আব্দুল আল রোমানকে তার বক্তব্য রাখবার জন্য। এই পর্যায়ে আমি আহ্বান জানাচ্ছি সুন্দরবন 1 আসন থেকে নির্বাচিত মাননীয় বিরোধী দলীয় নেতা মোহাম্মদ ইনজামুল হুসাইনকে তার বক্তব্য রাখবার জন্য। মাননীয় স্পিকার, ধন্যবাদ আজকে সংসদে আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। আজকে সরকার দল যে প্রস্তাবটি উত্থাপন করেছে সেটি হচ্ছে বাংলাদেশের টেকসই উন্নয়নে জলবায়ু তহবিলে কার্যকর ব্যবহারে দুর্নীতি প্রধান বাধা। অর্থাৎ তারা যে কথাটি আজকে সংসদে উপস্থাপন করতে চাচ্ছেন সেটি হচ্ছে আমাদের যদি জলবায়ু তহবিল থাকে এবং সেটি টেকসই উন্নয়নে কাজে লাগানোর ক্ষেত্রে দুর্নীতি হচ্ছে মাননীয় স্পিকার প্রধান বাধা। সেই জায়গায় মাননীয় স্পিকার আজকে তারা যে 5টি ক্রাইটেরিয়া অর্থাৎ টেকসই উন্নয়নের যে 5টি জায়গাতে আমরা কাজ করব সেই 5টি জায়গা থেকে জলবায়ু তহবিলটিকে যে আমরা ব্যবহার করব সেই জায়গায় বলতে যাচ্ছেন যে দুর্নীতিটা হচ্ছে প্রধান বাধা। কিন্তু আমরা যদি দেখে থাকি সেটি হচ্ছে এখন থেকে কিয়োটো প্রোটোকল থেকে শুরু করে যে সকল জলবায়ুর যে চুক্তিগুলো হয়েছে, অ্যানেক্স 1 ভুক্ত যে দেশগুলো রয়েছে এই দেশগুলো তাদের যে প্রতিশ্রুত অর্থ সেই অর্থটি এখন পর্যন্ত মাননীয় স্পিকার দিচ্ছে না এবং ভবিষ্যতে কি দিবে মাননীয় স্পিকার সেই জায়গাটিও মাননীয় স্পিকার স্পষ্ট নয়। অর্থাৎ আজকে যে বিষয়টি সেটা হচ্ছে বাংলাদেশের সামনে এই যে টেকসই উন্নয়ন, এই টেকসই উন্নয়নটিকে নিশ্চিত করার ক্ষেত্রে সবচেয়ে বড় যে চ্যালেঞ্জটি সেটি হচ্ছে এই অ্যানেক্স 1 ভুক্ত যে দেশগুলো তাদের যে প্রতিশ্রুতিটি দিয়েছিল তাদের নৈতিক জায়গা থেকে মাননীয় স্পিকার, সেই নৈতিক জায়গা থেকে তাদের প্রতিশ্রুতি অর্থটা আদায় করে এই টেকসই উন্নয়নটি আমরা আদৌ নিশ্চিত করতে পারবো কিনা। অর্থাৎ এখানে মাননীয় স্পিকার প্রশ্নটি হচ্ছে যদি আমরা জলবায়ু তহবিল পাই সেক্ষেত্রে দুর্নীতি যদি আমরা প্রতিরোধ করতে পারি তাহলে কি আমরা টেকসই উন্নয়ন করতে পারবো কিনা, অথবা মাননীয় স্পিকার যদি আমরা দুর্নীতি প্রতিরোধ যদি দুর্নীতি থাকেও তাহলে কি আমরা টেকসই উন্নয়ন করতে পারবো কিনা। মাননীয় স্পিকার লক্ষ্য করুন আজকে বিরোধী দলের জায়গা স্পষ্ট করে যাচ্ছি সেটি হচ্ছে আজকে আমরা যে 5টি ক্রাইটেরিয়া নিয়ে কথা বলছি, টেকসই উন্নয়নের যে 5টি লক্ষ্যমাত্রা নিয়ে আমরা কথা বলছি, আমরা বলছি যে এই 5টি ক্রাইটেরিয়া মাননীয় স্পিকার দুর্নীতি মাননীয় স্পিকার প্রধান বাধা নয়, বরং হচ্ছে মাননীয় স্পিকার জলবায়ু তহবিল যে অপ্রতুলতা এই অপ্রতুলতাই হচ্ছে মাননীয় স্পিকার আমাদের টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনে মাননীয় স্পিকার প্রধান বাধা। মাননীয় স্পিকার লক্ষ্য করুন মাননীয় স্পিকার আজকে কেন এই জিনিসটি কাজ করছে। প্রথমত হচ্ছে মাননীয় স্পিকার অর্থের অপ্রতুলতা, দ্বিতীয়ত হচ্ছে মাননীয় স্পিকার যেই দেশগুলো আমাদেরকে যে অর্থগুলো দিচ্ছে তাদের অনিচ্ছার জায়গাটি মাননীয় স্পিকার। অর্থাৎ এই দুটি জায়গা থেকে আজকে আমরা দেখিয়ে যাব কেন আমরা এই অর্থটি পাবো না এবং দুর্নীতি যদি নাও থাকে তাহলেও মাননীয় স্পিকার আমাদের যে টেকসই উন্নয়নের যে লক্ষ্যমাত্রা সেটি আমাদের পক্ষে মাননীয় স্পিকার নিশ্চিত করা সম্ভব হবে না। মাননীয় স্পিকার লক্ষ্য করুন আজকে তারা দুর্নীতির মতো একটি সামাজিক ব্যাধি নিয়ে কথা বলছেন, কিন্তু মাননীয় স্পিকার আমরা জানি সমাজে দুর্নীতি রয়েছে এবং মাননীয় স্পিকার এইটিও উল্লেখ্য যে সরকার মাননীয় স্পিকার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে তার 7ম পঞ্চবার্ষিকী যে পরিকল্পনাটি রয়েছে এই পরিকল্পনার অভ্যন্তরে মাননীয় স্পিকার এই যে ছোট ছোট জায়গায় দুর্নীতিগুলো হচ্ছে জলবায়ু তহবিল নিয়ে মাননীয় স্পিকার কার্যক্রমে লাগানোর ক্ষেত্রে যে দুর্নীতিগুলো হচ্ছে। আপনার উদ্দেশ্যে একটি প্রশ্ন ছিল। জি স্যার, আপনি অর্থের অপ্রতুলতার কথা বললেন, কিন্তু এই সবুজ জলবায়ু তহবিলে বাংলাদেশকে কিন্তু আজকে সরাসরি অর্থ প্রদানের সক্ষমতাকে আজকে দিচ্ছে না মানুষ, কারণ ব্যাংকের মাধ্যমে দিচ্ছে, এই সক্ষমতা হারাচ্ছে। অভিযোগটি হচ্ছে বাংলাদেশে দুর্নীতি রয়েছে। এখন আপনি যেটি ছাড় পাওয়ার কথা সেটিও পাচ্ছেন না দুর্নীতির কারণে, যেটি ছাড় পাচ্ছেন সেটিও আপনি দুর্নীতির কারণে ব্যবহার করতে পারছেন না, তাহলে কিভাবে আপনি বলছেন যে অর্থটি আজকে প্রধান বাধা? মাননীয় স্পিকার লক্ষ্য করুন তারা আজকে যে বিষয়টি কথা বলছেন অর্থাৎ দুর্নীতি কারণে হচ্ছে আমরা অর্থটি পাচ্ছি না, কিন্তু মাননীয় স্পিকার লক্ষ্য করুন আজকে অ্যানেক্স 1 ভুক্ত যে দেশগুলো তারা যে চুক্তিটি করেছিল কিয়োটো প্রোটোকল থেকে শুরু করে যে সকল জলবায়ু চুক্তি ছিল সেখানে মাননীয় স্পিকার কোথাও উল্লেখ ছিল না কোনো দেশ যদি বা জলবায়ু ক্ষতিগ্রস্ত কোনো দেশ যদি দুর্নীতিগ্রস্ত হয় তাহলে তোমাকে আমি অর্থটি দিব না। অর্থাৎ দুর্নীতি ক্রাইটেরিয়া থেকে কোনো একটি ক্ষতিগ্রস্ত দেশ ওই জায়গা থেকে বাদ পড়বে, তহবিলের বঞ্চিত হবে, এই জায়গাটি বাদ পড়ার কোনো ধরনের চুক্তি মাননীয় স্পিকার এই যে জলবায়ু চুক্তিগুলোর মধ্যে অভ্যন্তরে ছিল না। তাহলে সেই জায়গায় আমরা দেখতে পাচ্ছি
এই যে অ্যানেক্স 1 ভুক্ত দেশগুলোর অনিচ্ছা, সেই অনিচ্ছাটি মাননীয় স্পিকার আজকে তিনি প্রশ্ন তুলে মাননীয় স্পিকার পরিষ্কার করে দিলেন। মাননীয় স্পিকার লক্ষ্য করুন, যে কথাটি বলছিলাম, যখন দুর্নীতি একটি সামাজিক ব্যাধি এবং সরকার সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মাধ্যমে এই যে ছোট ছোট দুর্নীতিগুলোকে প্রতিরোধ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে, এই চলমান প্রক্রিয়ার সাথে যদি আমার তহবিলটি না থাকে, তাহলে আমি কিভাবে এই যে টেকসই উন্নয়ন, সেই টেকসই উন্নয়নটি মাননীয় স্পিকার নিশ্চিত করব? কারণ মাননীয় স্পিকার, টেকসই উন্নয়ন দুটি ধাপে সম্পন্ন হবে যখন আপনি জলবায়ুর ক্ষেত্রে টেকসই উন্নয়নের কথাটি বলবেন। প্রথমত হচ্ছে প্রশমন ধাপে আপনাকে টেকসই উন্নয়নটি করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে মাননীয় স্পিকার, আপনাকে অভিযোজন ধাপে মাননীয় স্পিকার এই টেকসই উন্নয়নটি পরিচালনা করতে হবে। কিন্তু যদি আমরা লক্ষ্য করি, প্রশমন ধাপে যদি আপনি টাকা ঢালতে চান, তাহলে আপনার অভিযোজন খাতটি বাদ পড়ে যাচ্ছে, অথবা যদি আপনি অভিযোজন খাতটি মাননীয় স্পিকার পরিকল্পনায় আনতে চান, তাহলে হচ্ছে আপনার প্রশমন খাতটি মাননীয় স্পিকার বাদ পড়ে যাচ্ছে। অর্থাৎ সামগ্রিকভাবে আমরা যদি লক্ষ্য করি, এই যে অর্থের অপ্রতুলতাটা মাননীয় স্পিকার, সেটি মাননীয় স্পিকার দৃষ্টিগোচর হচ্ছে। এই জায়গায় মাননীয় স্পিকার লক্ষ্য করুন, কোনো দেশই মাননীয় স্পিকার আজকে দুর্নীতির ঊর্ধ্বে নয়। এমনকি মাননীয় স্পিকার জার্মানির যে দেশ, সেই জায়গায় মাননীয় স্পিকার এয়ারপোর্ট থেকে শুরু করে অপেরা হাউসের যে কনস্ট্রাকশন সাইট, এই জায়গায় দুর্নীতি পাওয়ার কারণে মাননীয় স্পিকার সেই কনস্ট্রাকশন সাইটগুলো মাননীয় স্পিকার এখন বন্ধ করে রাখা হয়েছে। অর্থাৎ তৃতীয় বিশ্বের দেশগুলোতে দুর্নীতি একটি কমন সমস্যা। কিন্তু মাননীয় স্পিকার লক্ষ্য করুন, আজকে যদি আমরা দুর্নীতি প্রতিরোধ করতে সক্ষম হই, আজকে সংসদে যে প্রশ্নটি, সেটি হচ্ছে আজকে আমরা যদি দুর্নীতি প্রতিরোধ করতে সক্ষম হই প্রধান বাধা হিসেবে, তাহলে আমরা টেকসই উন্নয়নটি পাবো কিনা। সেই জায়গা থেকে আজকে আমরা বিরোধী দল যেটা বলার চেষ্টা করছি, সেটা হচ্ছে আমরা যদি দুর্নীতি প্রতিরোধে সক্ষম হই, আমাদের যে অর্থের অপ্রতুলতা রয়েছে এবং অ্যানেক্স 1 ভুক্ত যে দেশগুলোর অনিচ্ছা রয়েছে, সেটির কারণে আমরা টেকসই উন্নয়ন পাবো না। আশা করছি সংসদে প্রস্তাবটি গৃহীত হবে। ধন্যবাদ, অনেক ধন্যবাদ। এই পর্যায়ে আমি আহ্বান করছি বন ও পরিবেশ বিষয়ক মাননীয় প্রতিমন্ত্রী শ্রমিক বড়ুয়াকে তার বক্তব্য রাখবার জন্য। মাননীয় প্রতিমন্ত্রী। মার স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাকে মহান সংসদে ফ্লোর প্রদান করার জন্য। মার স্পিকার, আমাদের প্রধানমন্ত্রী যখন একটি সুন্দর সুস্পষ্ট সংজ্ঞা দিলেন এবং তার প্রেক্ষিতে যখন কিছু বিশ্লেষণধর্মী আলোচনা করলেন, তার বিপরীতে গিয়ে আজকে আমাদের বিরোধী দলীয় নেতা যা করলেন, সেটা হচ্ছে তিনি কি বিরোধিতার কিছু ক্ষেত্র তুলে ধরলেন। মার স্পিকার, তার প্রথম ক্ষেত্রটা ছিল এরকম যে আজকে আমাদের জলবায়ু মোকাবেলার জন্য যে অর্থটি দরকার তার অপ্রতুলতা রয়েছে, এবং আজকে যারা যে অ্যানেক্স 1 ভুক্ত দেশগুলো যারা আমাদেরকে এই অর্থটুকু মার স্পিকার বরাদ্দটুকু দিচ্ছে, তাদের সদিচ্ছার অভাব রয়েছে। মার স্পিকার, প্রথমেই তার কথা ভাঙছি। মার স্পিকার, দেখুন, আজকে 2009 সালে যখন বাংলাদেশ সরকার নিজ উদ্যোগে এই জলবায়ু মোকাবেলার জন্য মাননীয় স্পিকার যখন একটি জলবায়ু ফান্ড গঠন করেছিল, এবং সেই থেকে আজ 2017 সাল পর্যন্ত সেই জলবায়ু ফান্ডের আকারটি ধারণ করেছে 3100 কোটি টাকাতে। মাননীয় স্পিকার, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে আমাদের অভ্যন্তরীণ দিক থেকে যে অভ্যন্তরীণ যে অর্থায়নটি রয়েছে, সেটিও যথেষ্ট শক্তিশালী। মাননীয় স্পিকার, এখন যদি আন্তর্জাতিক দিক থেকে মাননীয় স্পিকার একটু দেখি, আজকে গ্রিন ফান্ড থেকে আমরা বিশাল পরিমাণে একটি অর্থ বরাদ্দ পাচ্ছি, এবং আজকে কমনওয়েলথ ফান্ড এবং প্যারিস চুক্তিতে যে আন্তর্জাতিক যে $100 বিলিয়ন যে ফান্ডটি রয়েছে, সেটিও কিন্তু সেই অ্যানেক্স 1 ভুক্ত রাষ্ট্রগুলো আমাদেরকে দিতে ইচ্ছুক। তার মানে তারা যে অর্থ অপ্রতুলতার কথা বলছেন এবং অ্যানেক্স 1 ভুক্ত রাষ্ট্রগুলোর যে সদিচ্ছার অভাবের কথা বলছেন, তা এই সংসদে খাটে না। আমরা দেখতে পাচ্ছি যে আসলে এই যে উন্নত রাষ্ট্রগুলো রয়েছে, যারা নিজেদেরকে মাননীয় স্পিকার যারা দায়বদ্ধ যে আজকে এই আমাদেরকে অর্থটি দেওয়ার জন্য, মাননীয় স্পিকার, আমরা সেই অর্থটি আসলে পাচ্ছি। মাননীয় স্পিকার, কিন্তু মাননীয় স্পিকার, আমরা এই সংসদে তাদের সাথে একমত যে অর্থটি আসলে আমরা আদায় করতে পারছি না। মাননীয় স্পিকার, এবং মন্ত্রী, আপনার কথা আমরা শুনবো একটি পয়েন্ট, আপনার পয়েন্টে কি বলেন? জি মাননীয় স্পিকার, আপনার কাছে যে প্রশ্নটি, সেটা হচ্ছে বিসিসিটিএফ যে প্রতিশ্রুত অর্থ 400 বিলিয়ন, এখন পর্যন্ত সেখান থেকে মাত্র 1300 কোটি মার্কিন ডলার এখনো মাত্র অনুমোদিত হয়েছে। তাহলে আপনি কিভাবে বলছেন বাংলাদেশের যে জলবায়ু তহবিল এখানে অপ্রতুলতা নেই? মাননীয় মন্ত্রী। হ্যাঁ, ধন্যবাদ মাননীয় স্পিকার। সেই দিকটাতেই আসছিলাম মাননীয় স্পিকার, আমরা তাদের সাথে একটি বিষয় একমত যে অর্থটুকু আমরা আদায় করতে পারছি না মাননীয় স্পিকার, এবং আদায় না করতে পারার কারণ হিসেবে মাননীয় স্পিকার সবচেয়ে বড় যে কারণটি, সেটি হচ্ছে আজকে আমাদের পয়েন্টটি, বিতর্কের জায়গাটি, সেটি হচ্ছে দুর্নীতি। মাননীয় স্পিকার, আমরা আমাদের দেশে মাননীয় স্পিকার যখন যেই সব দাতা রাষ্ট্রগুলো বা যেসব দাতা সংস্থাগুলো যখন দেখতে পায় যে বাংলাদেশের মতো জায়গাগুলোতে বিভিন্ন স্তরে স্তরে মাননীয় স্পিকার দুর্নীতির ছোঁয়া রয়েছে, মাননীয় স্পিকার, একটি প্রকল্প যখন বাস্তবায়ন করা হয় মাননীয় স্পিকার, তা বিভিন্ন লেয়ারে মাননীয় স্পিকার সেই দুর্নীতির মাধ্যমে সে অর্থগুলো ছেকে এসে মাননীয় স্পিকার একদম সুবিধা অঞ্চলগুলোতে গিয়ে মাননীয় স্পিকার যখন নাই হয়ে যাচ্ছে, তখন কিন্তু দাতা রাষ্ট্রগুলো পিছু হেঁটে যাচ্ছে মাননীয় স্পিকার। যেমন মাননীয় স্পিকার, আন্তর্জাতিক তহবিল থেকে ওয়ার্ল্ড ব্যাংক যখন নিজেদেরকে সরিয়ে ফেললো শুধুমাত্র এই দুর্নীতিগ্রস্ততার কারণে মাননীয় স্পিকার, তখনই আমরা এটির একটি প্রমাণগুলো দেখতে পাই মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, দেখুন, আজকে আমাদের কথায় যদি আসি, তারা যে প্রশ্নটি করেছেন যে আজকে দুর্নীতি যদি না থাকতো তাহলে কি আমরা টেকসই উন্নয়ন নিশ্চিত করতে পারতাম কিনা, মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, সেই বিষয়ে আসছি। আজকে মাননীয় স্পিকার, দেখুন, যখন আমরা বিভিন্ন সোর্স থেকে যখন জানতে পারি, টিআইবি রিপোর্টগুলো থেকে যখন আমরা জানতে পারি মাননীয় স্পিকার, আজকে মাননীয় স্পিকার, যখন
পানি উন্নয়ন বোর্ড যখন যে 117টি প্রকল্প হাতে নিয়েছিল মাননীয় স্পিকার জলবায়ু মোকাবেলার কারণে তার বেশিরভাগ প্রকল্পগুলোতে মাননীয় স্পিকার যখন দুর্নীতির আভাস পাওয়া যাচ্ছে, অভিযোগ উঠছে মাননীয় স্পিকার, আজকে যখন প্রকল্পের কাজে মাননীয় স্পিকার ব্যবহৃত মাননীয় স্পিকার 63টি এনজি এর মাননীয় স্পিকার 10টি এনজি এর মাননীয় স্পিকার যখন নাই হয়ে যায়, বিলুপ্ত হয়ে যায় মাননীয় স্পিকার, এই ধরনের প্রকল্পগুলোতে মাননীয় স্পিকার যখন আমরা এত বিশাল ধরনের দুর্নীতিগুলো ছোঁয়া দেখতে পাচ্ছি, তখন আমরা আজকে বলতে বাধ্য হচ্ছি মাননীয় স্পিকার যে দুর্নীতি হচ্ছে আজকে আমাদের টেকসই উন্নয়নের প্রধান বাধা মাননীয় স্পিকার। আরেকটি পয়েন্ট আমি এখন আর পয়েন্ট নিব না, ধন্যবাদ। আজকে এরপরে মাননীয় স্পিকার আজকে যদি আমরা আমাদের এই ভূমির আজকে যদি আমাদের সামুদ্রিক যে সম্পদ তার যদি মাননীয় স্পিকার আজকে আমরা সঠিক ব্যবহার দেখতে চাই মাননীয় স্পিকার, তাহলে আমাদের সেই নির্দিষ্ট প্রকল্পগুলো গ্রহণ এবং বাস্তবায়ন করতে হবে এবং তাতে যাতে কোনো ধরনের কোনো দুর্নীতির অভিযোগ না থাকে সেই বিষয়টি নিশ্চিত করতে হবে মাননীয় স্পিকার। আজকে মাননীয় স্পিকার মনে করুন যে আজকে আমি একটি প্যারাবন নির্মাণ করতে যাচ্ছি সুন্দরবনে কিংবা একটি বেড়িবাঁধ উন্নয়ন কর্মকাণ্ড চালাতে যাচ্ছি মাননীয় স্পিকার। এখন সরকারের টপ লেভেল থেকে জলবায়ু ফান্ড থেকে যে অর্থটি বরাদ্দ দেওয়া হচ্ছে মাননীয় স্পিকার, সেটি যদি একদম ওই লেভেলে গিয়ে মাননীয় স্পিকার একদম ছাকতে মাননীয় স্পিকার নাই হয়ে যায় মাননীয় স্পিকার, বিভিন্ন আমলাতান্ত্রিক জটিলতার কারণে মাননীয় স্পিকার যে দুর্নীতির যে বিভিন্ন লেয়ারগুলো রয়েছে সেগুলো পার হয়ে আস্তে মাননীয় স্পিকার যখন অর্থগুলো শেষ হয়ে যাচ্ছে মাননীয় স্পিকার, তখন আসলে আমাদের এই কাজগুলো হচ্ছে না মাননীয় স্পিকার। অর্থাৎ আমরা যে প্ল্যানগুলো পাচ্ছি মাননীয় স্পিকার, সেই প্ল্যানগুলো যথার্থ বাস্তবায়ন আমরা দেখতে পাচ্ছি না শুধুমাত্র দুর্নীতির কারণে মাননীয় স্পিকার। তারা যে পয়েন্টটি উত্থাপন করলেন যে আজকে আমাদের অর্থের অপ্রতুলতা রয়েছে মাননীয় স্পিকার, সেটি আসলে যথার্থ না মাননীয় স্পিকার। আজকে দাতা রাষ্ট্রগুলো মাননীয় স্পিকার তারা মাননীয় স্পিকার তারা দায় স্বীকার করে নিয়েছে মাননীয় স্পিকার। আজকে প্যারিস চুক্তির মাননীয় স্পিকার 7.5 অনুচ্ছেদে একটি খুব গুরুত্বপূর্ণ একটি লাইন ছিল মাননীয় স্পিকার, সেটি হচ্ছে আজকে দাতা যেসব রাষ্ট্রগুলো রয়েছে যারা এই ক্ষতিপূরণটি দিবে মাননীয় স্পিকার এবং যারা পাচ্ছে মাননীয় স্পিকার, তাদেরকে মাননীয় স্পিকার যথেষ্ট স্বচ্ছ এবং জবাবদিহির ব্যাপারে মাননীয় স্পিকার অনেক বেশি স্বচ্ছতা থাকতে হবে মাননীয় স্পিকার। অর্থাৎ এই অর্থটুকু আদায় করতে গেলে মাননীয় স্পিকার আমার যে প্রকল্পগুলো আমি হাতে নিচ্ছি, যে প্রকল্পগুলো আমি বাস্তবায়ন ঘটাবো, তাতে অনেক বেশি স্বচ্ছতা থাকতে হবে, জবাবদিহিতা থাকতে হবে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার দেখুন আজকে তথ্যের অপ্রতুলতা রয়েছে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার আজকে যখন 68% দেশের 68% সুবিধাভোগী মানুষ জানে না যে আজকে আমার কোন কোন প্রকল্প গ্রহণ করা হচ্ছে, কোন কোন প্রকল্পে কতটুকু অর্থায়ন করা হচ্ছে, কোথায় কতটুকু ব্যয় করা হচ্ছে মাননীয় স্পিকার, তখন আমরা বুঝতে পারি যে আসলে দুর্নীতিগুলো কিভাবে ছড়িয়ে গিয়েছে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার দেখুন মাননীয় স্পিকার আজকে যখন 50টি প্রকল্পের মধ্যে দুর্নীতির অভিযোগ পাওয়া যায় মাননীয় স্পিকার এবং 19টি প্রকল্পে ইতিমধ্যে যখন সরকারের অর্থ মন্ত্রণালয় থেকে মাননীয় স্পিকার অর্থ ছাড় বন্ধ করে দেওয়া হয় মাননীয় স্পিকার, তখন আমরা দেখতে পারি মাননীয় স্পিকার। তাই আমরা বলতে চাচ্ছি যে আজকে এই যদি টেকসই উন্নয়নের এই 5টি ধাপ যদি আমরা অর্জন করতে চাই, তাহলে আমাদের একমাত্র দুর্নীতি পরিহার করতে হবে। এই দুর্নীতি যদি আমরা সম্পূর্ণভাবে পরিহার করতে পারি, তবে আমরা উন্নতি ঘটাতে পারবো। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে। এ পর্যায়ে আহ্বান করছি আইলা সিডোর সংযুক্ত আসনের মাননীয় সংসদ সদস্য উপনেতা কামরুল হাসানকে তার বক্তব্য রাখবার জন্য। কামরুল হাসান। মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকে আমাকে মহান সংসদে দাঁড়িয়ে কিছু বলবার সুযোগ প্রদান করবার জন্য। মাননীয় স্পিকার, মূল পয়েন্টটি হচ্ছে যখন আপনি আমাকে আমার প্রাপ্ত টাকাটি দিবেন না, তখন আপনি অনেক ধরনের অজুহাত খুঁজবেন, যে সমস্ত অজুহাতের দোহাই দিয়ে আপনি টাকাটি দিবেন না। তার সবচেয়ে বড় উদাহরণটি হচ্ছে মাননীয় স্পিকার বাংলাদেশের পদ্মা সেতু। যখন পদ্মা সেতুতে অর্থায়নের দায়িত্বটি ওয়ার্ল্ড ব্যাংকের হাতে ছিল মাননীয় স্পিকার, তখন ওয়ার্ল্ড ব্যাংক বলেছিল আমরা নাকি দুর্নীতি করি, সেই জন্য আমাদেরকে পদ্মা সেতুতে অর্থায়ন করা হবে না। আজকে মাননীয় স্পিকার দেখেছি কানাডায় প্রমাণিত হয়েছে সেইখানে কোনো ধরনের দুর্নীতি ছিল না, কিন্তু মাননীয় স্পিকার তারা সেই টাকাটি তখন দেয়নি, শুধুমাত্র তাদের প্রকৃত টাকাটি দেওয়ার ইচ্ছাই ছিল না মাননীয় স্পিকার। এই বিষয়গুলোকে কাজে লাগিয়ে আজকে উন্নত রাষ্ট্র অর্থাৎ Annex 1 ভুক্ত রাষ্ট্রগুলো মাননীয় স্পিকার বাংলাদেশের মতো রাষ্ট্রগুলোকে টাকা দিচ্ছে না। একটি ছোট গল্প দিয়ে শুরু করছি মাননীয় স্পিকার। মনে করুন আমার একটি গাড়ি রয়েছে, আমার একটি বন্ধু সেই গাড়িটিকে ক্ষতিগ্রস্ত করলো মাননীয় স্পিকার। এখন গাড়িটির মেরামত বাবদ এবং আমার রিপেয়ারের জন্য 10 লক্ষ টাকার প্রয়োজন। তার সাথে তিনি আমার সাথে এক ধরনের বার্গেনিং করলেন, বার্গেনিংয়ের মাধ্যমে আসলো যে তিনি আমাকে 2 লক্ষ টাকা দিবেন, তার প্রতিশ্রুতি 2 লক্ষ টাকা। মাননীয় স্পিকার তিনি ফান্ড কালেকশন করলেন 1,20,000 টাকা, সেটি তার কাছে রয়েছে। সেই 1,20,000 টাকা থেকে মাননীয় স্পিকার 80,000 টাকা ওয়ার্ল্ড ব্যাংকে দেওয়া হলো, ওয়ার্ল্ড ব্যাংকের মাধ্যমে আমাকে দিবে বললেন। এই 80,000 টাকার মধ্যে মাননীয় স্পিকার ওয়ার্ল্ড ব্যাংক আমাকে দিল 30,000 টাকা, বাকি 50,000 টাকা সুদে খাটাচ্ছে মাননীয় স্পিকার। প্রশ্নটি হচ্ছে এই যে 30,000 টাকা আমাকে দেওয়া হলো, সেই 30,000 টাকা থেকে আমি কয় টাকারই দুর্নীতি করব? সেই দুর্নীতি করবার পরে মাননীয় স্পিকার কিভাবে গাড়িটি মেরামত করবো মাননীয় স্পিকার, সেই জায়গায় আজকে বিতর্ক। কিছু তথ্য দিয়ে যাচ্ছে মাননীয় স্পিকার, খেয়াল করুন। আজকে মাননীয় স্পিকার ICTSD কর্তৃক প্রণীত তথ্য থেকে আমরা দেখতে পাই জুন 2014 পর্যন্ত Annex 1 ভুক্ত রাষ্ট্রগুলোর $37.47 বিলিয়ন দেওয়ার প্রতিশ্রুতি ছিল মাননীয় স্পিকার।
দ্বিতীয়ত মাননীয় স্পিকার তাদের নিজেদের কাছে গচ্ছিত অর্থ ছিল 27.59 বিলিয়ন ডলার। তৃতীয়ত তারা অনুমোদন দিয়ে ওয়ার্ল্ড ব্যাংকের কাছে পাঠিয়েছে 21.49 বিলিয়ন ডলার এবং মাননীয় স্পিকার ছাড় করে তৃতীয় বিশ্বের রাষ্ট্রগুলোকে দিয়েছে মাননীয় স্পিকার মাত্র 2.69 বিলিয়ন ডলার মাননীয় স্পিকার। অর্থাৎ 37.47 বিলিয়নের জায়গায় 2.69 বিলিয়ন ডলার বাংলাদেশ নয় মাননীয় স্পিকার, পৃথিবীর সবগুলো রাষ্ট্র ভাগ করে নিয়েছে। এই ভাগ করে নেওয়ার পর বাংলাদেশ কিছু টাকা পেয়েছে মাননীয় স্পিকার। প্রশ্ন হচ্ছে এই জায়গাতে কিছু দুর্নীতি আছে, আমরা অস্বীকার করছি না, একটু ব্যাখ্যা শেষে নিব। দুর্নীতি আছে সেটি অস্বীকার করছি না, কিন্তু এই দুর্নীতি যদি নাও হতো আমাদের যে 5টি বিশাল প্রকল্প, সেই প্রকল্প কাজগুলো কিভাবে করতাম, যেখানে 5টি প্রকল্পের 5টিই মাননীয় স্পিকার প্রশমন সম্পর্কিত, যেখানে বাংলাদেশের সামর্থ্যই নেই প্রশমন সম্পর্কিত কাজগুলো করার। একটু ব্যাখ্যা আসার পূর্বে তার আগে আপনার প্রশ্নটি। আচ্ছা ধন্যবাদ স্যার। স্যার গ্রিন ডক নামের একটি প্রতিষ্ঠানকে যখন জলবায়ু মোকাবেলার জন্য 2 কোটি টাকা বরাদ্দ দেওয়া হলো এবং ওই টাকাটি আত্মসাৎ করে যখন প্রতিষ্ঠানটি পুরোপুরিভাবে বিলুপ্ত হয়ে গেল, গায়েব হয়ে গেল, এই বিষয়ে আপনার বক্তব্যটি কি বলেছেন? মাননীয় স্পিকার, পয়েন্টটি হচ্ছে খেয়াল করুন, আমরা শুরু থেকেও বলে এসেছি মাননীয় স্পিকার এই জায়গাতে দুর্নীতি নেই, এটি বলা একমাত্র উদ্দেশ্য নয়, কিন্তু উদ্দেশ্যটা হচ্ছে মাননীয় স্পিকার আমরা প্রতিবারই দুর্নীতির কারণে মূল যে পয়েন্টটি সেটি ভুলে গিয়ে আমরা একটি সেকেন্ডারি জায়গায় বিতর্কিত করার চেষ্টা করছি, যেটি আজকে সরকারি দল করছেন মাননীয় স্পিকার। খেয়াল করুন আমরা কি বলার চেষ্টা করলাম মাননীয় স্পিকার। আজকে যে 5টি প্রকল্পের কথা বললেন মাননীয় স্পিকার, খেয়াল করুন, প্রথমত সুপেয় পানি পয় নিষ্কাশন ব্যবস্থা, দ্বিতীয় প্রকল্পটি মাননীয় স্পিকার নবায়নযোগ্য ব্যয়সাধ্য জ্বালানি। প্রশ্নটি হচ্ছে এই যে নবায়নযোগ্য ব্যয়সাধ্য জ্বালানি মাননীয় স্পিকার, এটি কিন্তু আমরা জানি দুটি অবস্থান রয়েছে, একটি অভিযোজনজনিত, একটি প্রশমনজনিত মাননীয় স্পিকার। অভিযোজনজনিত যে কর্মকাণ্ড সেগুলো বাংলাদেশের মতো রাষ্ট্রগুলো করতে পারে চাইলে, কিন্তু এই যে পয়েন্টগুলি তার পরবর্তী টেকসই মহাসাগর মাননীয় স্পিকার, ভূমির টেকসই ব্যবহার, এই সমস্ত প্রকল্প মাননীয় স্পিকার প্রশমনজনিত, অর্থাৎ প্রশমনজনিত ব্যবহার, যেখানে আপনি কার্বন নিঃসরণ কমাবেন, গ্রিন টেকনোলজি ইউজ করবেন মাননীয় স্পিকার, যেগুলো অতিরিক্ত ব্যয়সাধ্য, যার জন্য বাংলাদেশের প্রয়োজন 450 থেকে 500 বিলিয়ন মার্কিন ডলার, যেখানে আপনি তারা 100 বিলিয়ন ডলারের কথা বলছেন মাননীয় স্পিকার। এই 100 বিলিয়ন ডলার শুধুমাত্র বাংলাদেশকে দেওয়া হবে না মাননীয় স্পিকার, পৃথিবীর যতগুলো 48 রাষ্ট্র আছে 48 রাষ্ট্রের মধ্যে ভাগ করে দেওয়া হবে, তার মধ্যে বাংলাদেশ খুবই সামান্য পরিমাণ পাবে মাননীয় স্পিকার। এখান থেকে আপনি কয় টাকার দুর্নীতি করবেন, দুর্নীতি করলেও আপনি যে 5টি প্রকল্প বাস্তবায়ন করবেন, 5টি প্রকল্প টেকসই উন্নয়নের নামে বাস্তবায়ন করবেন, করা সম্ভব কিনা মাননীয় স্পিকার। আজকে মহাসাগরের সুরক্ষার জন্য যে পলিসি দরকার মাননীয় স্পিকার, তার জন্য হাজার বিলিয়ন ডলারের প্রয়োজন, বাংলাদেশে কি আছে মাননীয় স্পিকার? তারাও দিচ্ছে না মাননীয় স্পিকার। দেওয়ার নাম করে মাননীয় স্পিকার তারা এখন অর্থায়নের নাম করে তারা চলে যাচ্ছে মাননীয় স্পিকার ঋণ প্রদানের দিকে মাননীয় স্পিকার। ঋণ প্রদানের মাধ্যমে তারা নিজেদের মুনাফার দিকে চলে যাচ্ছেন মাননীয় স্পিকার। এটি আজকে বিতর্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট। আমরা মাননীয় স্পিকার আমাদের অভ্যন্তরীণ দুর্নীতির কথা বলে যেই জায়গায় আমরা বারবার ঠকে আসছি মাননীয় স্পিকার, আমাদেরকে প্রতারিত করা হচ্ছে, সেই জায়গাগুলো ভুলে যাচ্ছি। এই ভুলে যাওয়ার ফলাফলস্বরূপ তাদের কাছ থেকে এই ধরনের প্রস্তাবগুলো দেখতে পাচ্ছি মাননীয় স্পিকার। খেয়াল করুন মাননীয় স্পিকার, গ্রিন ক্লাইমেট ফান্ড নামে একটি ফান্ড রয়েছে মাননীয় স্পিকার। সেই ফান্ডে মাননীয় স্পিকার বাংলাদেশকে কোনো টাকাই দেওয়া হয় না মাননীয় স্পিকার। প্রশ্ন হচ্ছে যখন আপনার কাছে টাকাই নেই আপনি কি করতে পারেন, কয় টাকারই বা দুর্নীতি করতে পারেন মাননীয় স্পিকার। দুর্নীতি একটি পয়েন্ট মাননীয় স্পিকার, সেটি ভুলবার নয়, কিন্তু দুর্নীতি থাকার পরেও মাননীয় স্পিকার দুর্নীতি দূর করতে হবে সেই জায়গাতে বিতর্ক নয়। আমার মাননীয় বিরোধী দলনেতা দেখিয়ে গিয়েছেন আমরা বাংলাদেশ সরকার প্রথম থেকে অনেকগুলো পরিকল্পনা গ্রহণ করেছি দুর্নীতি দূর করার জন্য, কিন্তু প্রশ্নটি হচ্ছে এই দুর্নীতি যদি থাকে, অথবা ধরে নিলাম দুর্নীতি একেবারেই নেই, সম্পূর্ণ 100% বিশুদ্ধ বাংলাদেশ, সেই জায়গাতে এই 5টি প্রকল্প মাননীয় স্পিকার টেকসই উন্নয়নের জন্য যে 5টি প্রকল্প প্রয়োজন, সেই প্রকল্পের জন্য যে পরিমাণ অর্থের প্রয়োজন মাননীয় স্পিকার, দেখি গেলাম যে এই অর্থগুলো আসলে আমাদের 2 থেকে 3% পায় না, শুধু বাংলাদেশ না, সমগ্র বিশ্বের যে স্বল্পমত 48 রাষ্ট্র রয়েছে তারাই পায় না। সেই 48 ভাগে ভাগ করার পরে যেই সামান্য টাকা পাবো মাননীয় স্পিকার, সেই সামান্য টাকা দিয়ে মাননীয় স্পিকার কোনো কাজই আসলে করা সম্ভব না। বড়জোর আপনি সিডর কবলিত একটি অঞ্চলে গিয়ে একটি সাইক্লোন সেন্টার করতে পারেন মাননীয় স্পিকার, কিন্তু নবায়নযোগ্য জ্বালানি মাননীয় স্পিকার মহাসাগরের যে টেকসই লক্ষ্যমাত্রা সেগুলো কখনোই পূরণ করতে পারবে না। অর্থাৎ এখানে দুর্নীতি অনেক পরের একটি লেভেলের আর্গুমেন্ট, তার আগে অনেকগুলো বিষয় তারা ভুলে গিয়েছেন, সেই কারণে প্রস্তাবিক গৃহীত কোনো ধরনের যোগ্যতা রাখে না। ধন্যবাদ। ধন্যবাদ বিরোধী দলীয় উপনেতা কামরুল হাসানকে তার বক্তব্য রাখবার জন্য। এই পর্যায়ে আহ্বান করছি জলবায়ু বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির মাননীয় সদস্য সাংসদ তৌফিকুর রহমানকে তার কথা বলবার জন্য। তৌফিকুর রহমান। মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ এই মহান সংসদে আমাকে ফ্লোরটি প্রদানের জন্য। মাননীয় স্পিকার, আজকে যখন বাংলাদেশ সরকার তার নিজস্ব অর্থায়নে বাংলাদেশের অভ্যন্তরীণে 277টি প্রকল্প হাতে নিয়েছেন এবং তার সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে যা কিনা প্রায় 3100 কোটি টাকা, তা প্রমাণ করে বাংলাদেশ সরকারের যথেষ্ট মাননীয় স্পিকার এই পরিকল্পনাগুলো রয়েছে বাংলাদেশের এই জলবায়ু মোকাবেলা করার জন্য এবং আমাদের সেই টাকাটি রয়েছে। কিন্তু মাননীয় স্পিকার আমরা যদি আজকে ধরেও নিই তাদের কথা মতো যে আমরা টাকাগুলো পাচ্ছি না, ঠিক সেখানে
সেখানে মাননীয় স্পিকার বাংলাদেশের সরকারের সেই টাকাগুলো রয়েছে, কিন্তু মাননীয় স্পিকার আমরা আমাদের যথাযথ ব্যবহারের কারণে মাননীয় স্পিকার অভাবের কারণে ব্যবহার করতে পারছি না বলে এই দুর্নীতির কারণে মাননীয় স্পিকার আজকে আমাদের দেশে এই প্রকল্পগুলো এখনো বাস্তবায়ন হয়নি। 277টি প্রকল্পের মধ্যে মাত্র 85টি প্রকল্পের 30% কাজ শেষ হয়েছে, যা কিনা আরো 3 বছর আগে মাননীয় স্পিকার শেষ হওয়ার কথা ছিল। অর্থাৎ মাননীয় স্পিকার আজ 3 বছর পরেও মাননীয় স্পিকার এই প্রকল্পগুলোর কোনো অগ্রগতি দেখা যাচ্ছে না দুর্নীতির কারণে। মাননীয় স্পিকার আরেকটি ব্যাপার হচ্ছে যে আজকে যখন আমাদের যে প্রকল্পগুলো ব্যক্তিগত প্রভাব এবং রাজনৈতিক প্রভাবের কারণে একটু পরে নিচ্ছি রাজনৈতিক প্রভাবের কারণে মাননীয় স্পিকার অনুমোদন দেওয়া হচ্ছে, যেখানে আমার টাকাটি দরকার নেই মাননীয় স্পিকার সেখানে শুধুমাত্র রাজনৈতিক প্রভাবের কারণে আমরা এই প্রকল্পগুলো অনুমোদন করছি। ঠিক সেখানে মাননীয় স্পিকার আজকে কিভাবে আমরা আশা করি যে বাইরের একটি দেশ মাননীয় স্পিকার তারা আমাদেরকে টাকাগুলো দিবে মাননীয় স্পিকার। লক্ষ্য করুন মাননীয় স্পিকার আজকে যখন এই COP15 COP21 প্যারিস চুক্তিতে এসে আমেরিকা এমন একটি মাননীয় স্পিকার চুক্তি অন্তর্গত করেছে যেখানে কিনা বলা হয়েছে যে এই তৃতীয় বিশ্বের দেশগুলোর দুর্নীতির কারণে আজকে আমরা এই দ্বিতীয় বিশ্বের দেশগুলোকে টাকা একত্রে দিব না, কারণ এর আগে যে টাকাগুলো দেওয়া হয়েছে তার সঠিক ব্যবহার তারা করতে পারছে না। ঠিক সেক্ষেত্রে মাননীয় স্পিকার আজকে আমরা কিভাবে আশা করি তারা আমাদেরকে টাকাটি দিবে? পরবর্তী ব্যাখ্যাতে যাওয়ার আগে আপনার প্রশ্নটি স্যার। জলবায়ু যে চুক্তি ছিল অ্যানেক্স 1 ভুক্ত যে দেশগুলো তারা কি এমন কোনো চুক্তি করেছিল যদি তৃতীয় বিশ্বের দেশগুলো দুর্নীতি করে তাদেরকে আমি জলবায়ু তহবিল দিব না? মাননীয় স্পিকার তিনি আসলে এই ব্যাপারটি সম্পূর্ণরূপে মাননীয় স্পিকার দেখতেই পারছেন যে প্যারিস চুক্তি সম্পর্কে তার ধারণা অতি ক্ষুদ্র। মাননীয় স্পিকার প্যারিস চুক্তিতে যখন আমেরিকা এবং মাননীয় স্পিকার এরা এই পরিমাণে একটি বাধা দেয় যে না আজকে আমরা টাকাগুলো এভাবে না দিয়ে আস্তে আস্তে তাদেরকে ঋণের মতো করে দিব মাননীয় স্পিকার, কেননা মাননীয় স্পিকার তার কারণ অন্যতম কারণ হিসেবে তারা বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলোর দুর্নীতিকে মাননীয় স্পিকার প্রধান কারণ হিসেবে চিহ্নিত করেছেন। মাননীয় স্পিকার আরেকটি ব্যাপার হচ্ছে পরে নিব মাননীয় স্পিকার আরেকটি ব্যাপার হচ্ছে তারা সম্পূর্ণ এই জিনিসটি ব্যাখ্যা করতে পারেননি যে আজকে তারা যদি টাকাগুলো আনেও এই টাকাগুলো কি আসলে এই যে দুর্নীতির মাননীয় স্পিকার আমাদের সিস্টেমের সাথে মাননীয় স্পিকার দুর্নীতিগুলো মিশে গিয়েছে। আজকে প্রান্তিক অঞ্চলে মাননীয় স্পিকার একটি চাষির যে পরিমাণ টাকা বরাদ্দ দরকার ছিল সে ওই পরিমাণ টাকা পাচ্ছে না, এবং মাননীয় স্পিকার সবচেয়ে বড় সমস্যাটি হচ্ছে এই তথ্যের যে উন্মুক্ততা আমাদের দেশের সরকার তা প্রকাশ করছে না মাননীয় স্পিকার। এই তথ্যের অবাধ উন্মুক্ততা না থাকার কারণে মাননীয় স্পিকার কি দেখা যাচ্ছে আজকে টাকাগুলোতে মাননীয় স্পিকার দুর্নীতির টাকাগুলো আত্মসাতের মধ্যে দুর্নীতির পরিমাণ আরো বেশি বেড়ে যাচ্ছে মাননীয় স্পিকার। আজকে মাননীয় স্পিকার খুলনা সাতক্ষীরার মতো মাননীয় স্পিকার জেলাগুলোতে যেখানে সবচেয়ে বেশি পরিমাণ বরাদ্দ দরকার সেগুলোতে মাননীয় স্পিকার বেশি পরিমাণ বরাদ্দ না দিয়ে মাননীয় স্পিকার এই যে মাননীয় স্পিকার এই যে বাংলাদেশের যে ট্রাস্ট ফান্ডে আছে এই ট্রাস্ট ফান্ডের যে মাননীয় স্পিকার প্রধান আছে তার অঞ্চলে মাননীয় স্পিকার সবচেয়ে বেশি পরিমাণ বরাদ্দটি যাচ্ছে যা কিনা মাননীয় স্পিকার আমাদের দরকার নেই। অর্থাৎ মাননীয় স্পিকার আজকে তারা সম্পূর্ণরূপে মাননীয় স্পিকার এই জিনিসটি মহান সংসদে প্রমাণ করতে ব্যর্থ হয়েছে যে আজকে যদি আমাদের কাছে টাকাগুলো আসেও মাননীয় স্পিকার আমেরিকা যুক্তরাজ্যের মতো দেশগুলো আমাদেরকে টাকাগুলো কেন দেয় আর নিব না মাননীয় স্পিকার টাকাগুলো কেন দেয় তারা মাননীয় স্পিকার দেয় তারা সেই দায়বদ্ধতা স্বীকার করেছে। আজকে মাননীয় স্পিকার তাদের দেশের জনগণের টাকাগুলো যখন আমাদের কাছে দিবে মাননীয় স্পিকার অবশ্যই তাদেরকে মাননীয় স্পিকার এটি তারা দেখবে যে আমাদের দেশে সেই টাকাটি সঠিক ব্যবহার হচ্ছে কিনা। তারা দেশের জনগণের টাকা মাননীয় স্পিকার এইভাবে এই দুর্নীতির বেড়া করলে মাননীয় স্পিকার ঢেলে দিবে না। মাননীয় স্পিকার আজকে আমরা যখন মাননীয় স্পিকার আমরা বিশ্বাস করি আমাদের দেশ সিস্টেমে মাননীয় স্পিকার আমরা যতই মাননীয় স্পিকার যদি টাকা নিয়েও আসি মাননীয় স্পিকার তাও আমাদের দেশের এই সিস্টেমের এই দুর্নীতির কারণে আমরা কখনো সেই টাকাটি সঠিক প্রয়োগ করতে পারবো না। অর্থাৎ মাননীয় স্পিকার আমাদের কাছে সেই ফান্ডটি থাকলেও আমাদের জলবায়ু উন্নয়নে কোনো মাননীয় স্পিকার কোনো ধরনের অগ্রগতি দেখা দিবে না মাননীয় স্পিকার। ঠিক সেই জায়গা থেকে মাননীয় স্পিকার আজকে আমরা এই প্রস্তাবটি উত্থাপন করেছি যেটি তারা আজকে সম্পূর্ণরূপে এই যে দুর্নীতির কারণে মাননীয় স্পিকার আমাদের যে ক্ষতিগুলো হচ্ছে এই ব্যাপারগুলোকে তারা মাননীয় স্পিকার অস্বীকার করে যাচ্ছেন, এবং তারা মাননীয় স্পিকার এটি এই মহান সংসদে প্রমাণ করতে ব্যর্থ হয়েছেন যে বাংলাদেশ যদি মাননীয় স্পিকার তার ফান্ডে সম্পূর্ণ টাকাগুলো পায় তাহলে সেটা সঠিক প্রয়োগ করা সম্ভব। মাননীয় স্পিকার আজকে লক্ষ্য করুন আজকে যখন মাননীয় স্পিকার আমরা $65 বিলিয়ন মধ্যে $15 বিলিয়ন পেয়েছি মাননীয় স্পিকার, ঠিক সেখানে আমাদের কি প্রমাণ করে তারা আমাদেরকে টাকাটি দিচ্ছে, কিন্তু মাননীয় স্পিকার এরপর হঠাৎ করে টাকাগুলো আসার মাননীয় স্পিকার বন্ধ হয়ে যাওয়াটা কি প্রমাণ করে মাননীয় স্পিকার যে আমাদের দেশের সরকারের অদক্ষতা মাননীয় স্পিকার আমাদের দেশে যে এত সিস্টেমে মাননীয় স্পিকার এই পরিমাণ দুর্নীতি মাননীয় স্পিকার মিশে গিয়েছে লেয়ারে যখন মাননীয় স্পিকার এই দুর্নীতির কারণে টাকা মাননীয় স্পিকার ছাকুনির মতো ছেকে কৃষক মরুভূমির মতো কয়েক ফোঁটা পানির মতো টাকাগুলো পাচ্ছে এবং প্রয়োজন মতো পাচ্ছে না মাননীয় স্পিকার। ঠিক সেটি এটি প্রমাণ করে যে তারা টাকাটি দিতে চাইলেও মাননীয় স্পিকার আমাদের সেই দক্ষতাটি নেই, আমাদের সেই দুর্নীতির কারণে মাননীয় স্পিকার আমাদের সেই সক্ষমতাটি নেই আমরা তাদের কাছে টাকাগুলো নিয়ে আসবো। মাননীয় স্পিকার যখন আমরা এইসব COP15 COP21 গিয়ে আমাদের এই প্রস্তাবগুলো উত্থাপন করি তখন এই দুর্নীতির কারণকে তারা প্রধান কারণ হিসেবে দেখে আমাদেরকে এই বরাদ্দগুলো দেওয়া বন্ধ করে দিচ্ছে মাননীয় স্পিকার। ঠিক সেখানে মাননীয় স্পিকার তাই আমরা বিশ্বাস করি বাংলাদেশের টেকসই উন্নয়নে জলবায়ু তহবিলের কার্যত ব্যবহারে দুর্নীতি প্রধান বাধা। ধন্যবাদ মাননীয় স্পিকার।
ধন্যবাদ। গঠনমূলক পর্বের সবশেষ বক্তা মাননীয় বিরোধী দলীয় সংসদ সদস্য মোহাম্মদ খালিদ জোহানি রাফি। মিস্টার রাফি, তাকে তার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, তাদের কথা দিয়ে প্রথমে শুরু করি। সেটি হচ্ছে 165টি প্রকল্প হাতে নেওয়া হয়েছে, কিন্তু 85টি বন্ধ হয়ে গিয়েছে। কেন বন্ধ হয়ে গেছে সেই পিছনের কারণটি তারা বলেনি মাননীয় স্পিকার। কারণ এই প্রকল্পগুলো আজ থেকে 5 থেকে 7 বছর আগে হাতে নেওয়া হয়েছিল। কারণ তখন বহির্বিশ্বের যে দাতা সংগঠনগুলো রয়েছে সেই দাতা সংগঠনগুলো বলেছে যে তারা আমাদেরকে অর্থ দিবে, কিন্তু 2016 সালে এসে সেই বহির্বিশ্বের যে দাতা সংগঠনগুলো রয়েছে তারা আমাদেরকে টাকা দেওয়া বন্ধ করে দিয়েছে মাননীয় স্পিকার। এর কারণেই যে 165টি প্রকল্প নিয়েছে তার 85টি বন্ধ হয়ে গিয়েছে মাননীয় স্পিকার। সুতরাং পিছনের কারণটি না বলে শুধুমাত্র দুর্নীতিকে একটু ধুয়ো ধরে তারা আজকে এই কথাগুলো বলে যাচ্ছে। মাননীয় স্পিকার, তাদের যে আজকে কি ভুলটি করছে তারা, সেটি হচ্ছে তারাই বলেছে আমরা নাকি এমএসডিতে সফল হয়েছি মাননীয় স্পিকার, কিন্তু তখন ছিলাম আমরা দুর্নীতিতে শীর্ষস্থানে মাননীয় স্পিকার। কিন্তু আজকে আমরা দুর্নীতিতে ধাপে ধাপে শীর্ষস্থান পেরিয়ে পিছনের সারিতে চলে এসেছি, কারণ আমরা দুর্নীতিকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিলাম মাননীয় স্পিকার। আজ দুর্নীতি যখন পিছনের সারিতে, তখন আমাদের প্রধান চ্যালেঞ্জটি কি হওয়া উচিত মাননীয় স্পিকার? প্রধান চ্যালেঞ্জটি হওয়া উচিত এই তহবিল কিভাবে আমাদেরকে পেতে হবে, কিভাবে কেন পাচ্ছি না সেই জিনিসটিতে চোখ দেওয়া মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমার দলের বক্তা যখন বর্ণনা করে যায় এই যে পদ্মা সেতুর জায়গায় যখন দুর্নীতিকে একটু ধুয়ো তোলা হয়েছিল, তার মাধ্যমে যে অর্থটি দেওয়া হয়নি, সেজন্য আমাদের যে তাদের যে অনিচ্ছা এবং তাদের না দেওয়ার যে প্রবণতা, সেটি প্রধান কারণ। মাননীয় স্পিকার, ব্যাখ্যা করে যায় সেটি হচ্ছে আমরা আসলে কোন 5টি ধাপকে হাতে নিয়েছিলাম। সেটি হচ্ছে যে সুপেয় এবং পয় নিষ্কাশন ব্যবস্থা, নবায়নযোগ্য এবং ব্যয়সাধ্য জ্বালানি, টেকসই মহাসাগর। জি, প্রশ্নটি বলুন। স্যার, মনে করুন যে আপনাকে অঢেল অর্থ সরবরাহ দেওয়া হলো এবং এই অঢেল অর্থ সরবরাহ নিয়ে যদি আপনার সিস্টেমের লেয়ারে লেয়ারে দুর্নীতি থাকে, তাহলে কি আপনি এসডিজিগুলো অর্জন করতে পারবেন কিনা একটু দেখিয়ে যান। মাননীয় স্পিকার, এই যে দুর্নীতি, এটি হচ্ছে দুর্নীতি প্রতিরোধ একটি চলমান ব্যবস্থা মাননীয় স্পিকার। কারণ সারা বিশ্বে এমন কোনো স্থান নেই যেখানে দুর্নীতি হয় না, কিন্তু আমরা আমাদের যে সরকার, সেই সরকার প্রত্যেকটি জায়গায় এই দুর্নীতিকে প্রতিরোধ করার জন্য ব্যবস্থা হাতে নিয়েছে। তারা বিভিন্ন জায়গায় গিয়ে এই দুর্নীতিকে প্রতিরোধ করছে এবং দুর্নীতি প্রতিরোধে যে পাবলিক শুনানি, সেই শুনানিও তারা করে যাচ্ছে মাননীয় স্পিকার। সুতরাং এটি একটি চলমান প্রক্রিয়া এবং চলমান প্রক্রিয়ার ফলপ্রসূ হিসেবেই আমরা শীর্ষস্থান থেকে নেমে গিয়েছি মাননীয় স্পিকার। সুতরাং এটাই আমাদের চিন্তার বিষয় না, কারণ দুর্নীতি আমাদের প্রতিরোধ হবেই একদিন, কিন্তু আমাদের যে জিনিসটি এখন দরকার সেই জিনিসটি তারা ভুলভাবে ব্যাখ্যা করছে এবং তারা সেটিকে নজর দিতে চাচ্ছে না। মাননীয় স্পিকার, তাদের কাছে যে প্রশ্নটি আমরা বারবার করেছি যে আপনাকে যে অর্থটি দেওয়া হচ্ছে, তারা বারবার কিছু ভুল তথ্য এই সংসদে উপস্থাপন করে গিয়েছে মাননীয় স্পিকার। তারা বারবার বলেছে বাংলাদেশ $100 বিলিয়ন পাচ্ছে মাননীয় স্পিকার, কিন্তু আসলে বাংলাদেশ $100 বিলিয়ন পাচ্ছে না, বরং যে 48টি দেশ তাদেরকে ভাগ করে $100 বিলিয়ন দেওয়া হচ্ছে মাননীয় স্পিকার। জি, পয়েন্টটি কি আপনার বলুন। মাননীয় স্পিকার, আমরা কখনোই দাবি করিনি যে শুধুমাত্র বাংলাদেশ $100 বিলিয়ন পাচ্ছে। আমরা দাবি করেছি যে কমনওয়েলথ ফান্ডে ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য $100 বিলিয়ন একটি বরাদ্দ দেওয়া হয়েছে। জি, আমার তো মনে হয় সরকারের দল এরকম বক্তব্য রেখেছে, $100 বাংলাদেশ পাচ্ছে, সুনির্দিষ্টভাবে এরকম বক্তব্য তারা বলেনি। ধন্যবাদ মাননীয় স্পিকার। কাজে পয়েন্টটি গৃহীত হলো সংসদে। ধন্যবাদ মাননীয় স্পিকার। তাদের যে কথাটি, সেটি হচ্ছে তারা বলছে তাদের কাছে অঢেল অর্থ রয়েছে, কিন্তু আমাদের সিস্টেমের সমস্যার কারণে সেই জিনিসটি হচ্ছে না। সম্পূর্ণ একটি ভুল ধারণা। কারণ মাননীয় স্পিকার, যে অ্যানেক্সভুক্ত যে দেশগুলো রয়েছে তাদের যে অনিচ্ছা, সেই জিনিসটি কিভাবে প্রভাবিত হচ্ছে? কারণ হচ্ছে মাননীয় স্পিকার, তারা বলেছে প্যারিস চুক্তিতে নাকি দুর্নীতি করলে টাকা দিবে না, এমন শব্দ রয়েছে মাননীয় স্পিকার। সম্পূর্ণ একটি ভুল ধারণা মাননীয় স্পিকার। কারণ কোন চুক্তিতে কখনো এই যে দুর্নীতি, করাপশন করলে, কি পয়েন্টটি কি? স্পিকার, প্যারিস চুক্তিতে দুর্নীতি করলে টাকা পাবে না এই ধরনের কোনো কথা বলিনি। আমি স্পষ্ট করে বলেছিলাম যে প্যারিস চুক্তির 7.5 অনুচ্ছেদে বলা আছে যে যারা অর্থটা নিবে তাদের প্রতিটি প্রকল্পে স্বচ্ছতা এবং জবাবদিহিতা থাকতে হবে। আপনি কি ব্যাখ্যা দিবেন কিনা এটা? মাননীয় স্পিকার, তাদের তৃতীয় বক্তা এই কথাটি বলেছে যে এই যে প্যারিস চুক্তি রয়েছে, সেখানে আমরা যখন বলেছি যে করাপশনের কথা নেই, তখন বলেছে প্যারিস চুক্তিতেও করাপশনের কথা রয়েছে। কিন্তু আসলে প্যারিস, জি বলেন আপনি। স্পিকার, আমরা স্বচ্ছতা এবং জবাবদিহিতার কথা বলেছি, যে স্পষ্টভাবে প্যারিস চুক্তির 7.5 অনুচ্ছেদে আছে। তৃতীয় বক্তা কিছু বলবেন কিনা? সুনির্দিষ্টভাবে আপনাকেই বলা হয়েছে। মাননীয় স্পিকার, আসলে আমি যেটি বলতে চেষ্টা করছি সেটা হচ্ছে এই স্বচ্ছতা এবং জবাবদিহিতার ব্যাপারটি তার অন্তর্গত করতে চাচ্ছেন। এই ব্যাপারটিকে তিনি মিসকোট করে মাননীয় স্পিকার দুর্নীতি হিসেবে মাননীয় স্পিকার আখ্যায়িত করছেন। চুক্তি হয়ে গেছে। জি, আমার মনে হয় যে আপনি কন্টিনিউ করুন, এই পয়েন্টে আমরা নিচ্ছি না, আপনি কন্টিনিউ করুন আপনার বক্তব্য। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমরা স্ট্যাটিস্টিক্যালি দেখিয়েছি আসলে
তারা যে কথা বলেছে 2020 সালে আমরা এত টাকা পাবো, এই এত টাকা আসছে, সেই সম্পূর্ণ ধারণাটি একটি উদ্ভট ধারণা। কারণ আমরা স্ট্যাটিস্টিক্যালি শো করে দিয়েছি যে 37 বিলিয়ন যেখানে দেওয়ার কথা সেখানে কিভাবে 27 বিলিয়ন হয়ে গেল, সেটা কিভাবে 21 বিলিয়ন হয়ে গেল, এবং সেটা কিভাবে হাতে আসলো 2.61 বিলিয়ন মাত্র। মাননীয় স্পিকার, অতএব এখানে স্পষ্ট যে অনিচ্ছাটা কিভাবে প্রকাশ পাচ্ছে। কারণ আপনি যখন বলছেন যে আপনি $100 বিলিয়ন এত বছরে পাবেন, কিন্তু ওই বছরে গিয়ে দেখা যাচ্ছে আপনি 100 বিলিয়ন পাচ্ছেন না, মাত্র 2 বিলিয়ন পাচ্ছেন। ওই 2 বিলিয়ন নিয়ে আপনার যে প্রকল্পগুলো হাতে নিয়েছেন সেই প্রকল্পগুলো করা কখনোই সম্ভব নয়। সুতরাং আপনার যে অপ্রতুলতা সেটি আপনার প্রধান কারণ হিসেবে এখানে দাঁড়িয়েছে। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, এরপরে যে জিনিসটি তারা বলেছে, পুরো বিতর্কটি যে অংশে এসে দাঁড়িয়েছে সেটি হচ্ছে তারা যখন বলে যায় যে টাকা আদায় না করাটি একটি কারণ এবং এর পিছনে কারণটি হচ্ছে নাকি দুর্নীতি। মাননীয় স্পিকার, কিন্তু আমরা যখন দেখিয়ে যাচ্ছি এই দুর্নীতিটি মাত্র অনিচ্ছা প্রকাশে আমি টাকাটা দিব না, এর জন্য যে একটি কারণ দরকার সেই কারণ হিসেবে তারা ব্যবহার করছে। মাননীয় স্পিকার, তারাই বলে গিয়েছে কিভাবে 165টি প্রকল্প নেওয়ার পরে 85 প্রকল্প বন্ধ হয়ে গিয়েছে, কারণ অর্থের অভাব। মাননীয় স্পিকার, সেই জায়গায়ও দুর্নীতি কোনো কারণ নয়। তারা বলেছে মাননীয় স্পিকার যে এই যে 10% ব্যবহার না হলে, এবং তারাই বলেছে যে ভূমি এবং উদ্বাস্তু যেই জায়গাগুলো রয়েছে সেখানে মাত্র 1/3 অর্থ কাজে লাগছে। মাননীয় স্পিকার, কারণ এই যে টেকসই উন্নয়নের যে প্রকল্প, 5টি বড় বড় প্রকল্প, মাননীয় স্পিকার, এই প্রকল্পগুলোর জন্য যে আমাদের অভিযোজন এবং প্রশমনের জন্য যতটুকু টাকা প্রয়োজন সেই ততটুকু টাকা আমরা পাচ্ছি না। মাননীয় স্পিকার, সুতরাং আমাদের পক্ষে আর প্রশমনের দিকে যাওয়া সম্ভব হচ্ছে না অভিযোজন ছেড়ে। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাই। অনেক ধন্যবাদ। এর মধ্য দিয়ে বিতর্কের গঠনমূলক পর্বের সমাপ্তি হলো। আজকে যে বিষয় নিয়ে বিতর্ক হচ্ছে, বাংলাদেশে টেকসই উন্নয়নে জলবায়ু তহবিলের কার্যকর ব্যবহারে দুর্নীতি প্রধান বাধা। এই বিষয়ের পক্ষে বলছেন সরকারি দল আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি AIUB এবং বিরোধী দল হিসেবে আছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের তার্কিকরা। এই পর্যায়ে যুক্তি খণ্ডন পর্বে আমি প্রথমে আহ্বান করব আজকের এই সংসদের মাননীয় বিরোধী দলীয় নেতা মোহাম্মদ ইনজামুল হুসাইনকে তার বক্তব্য রাখবার জন্য। ইনজামুল হুসাইন। আজকে সরকারি দল আপনাকে কি বলার চেষ্টা করছে এবং বিরোধী দল কি বলার চেষ্টা করছে সেটা আজকে সংসদে একটু স্পষ্ট হয়ে যাওয়া যাক। সেটা হচ্ছে তারা বলতে যাচ্ছে যদি দুর্নীতি হয়, আমার যদি অঢেল যদি তহবিল থাকে তাও আমি হচ্ছে আমার টেকসই উন্নয়ন পাবো না। কিন্তু আজকে তারা এটি প্রমাণে ব্যর্থ হয়েছে যে বাংলাদেশে অপ্রতুল তহবিল নেই, অর্থাৎ বাংলাদেশে অনেক পরিমাণে তহবিল আছে, যার কারণে হচ্ছে দুর্নীতিটাই আমাদেরকে প্রধান চ্যালেঞ্জ হিসেবে নিয়ে দুর্নীতিকেই প্রধানত মাননীয় স্পিকার নিষ্পন্ন করা দরকার। মাননীয় স্পিকার, সেই জায়গা থেকে একটি পরিসংখ্যান মাননীয় স্পিকার আপনাকে বলে দিচ্ছি, সেটি হচ্ছে বাংলাদেশের মতো যে সকল জলবায়ু ক্ষতিগ্রস্ত দেশ রয়েছে এই ক্ষতিগ্রস্ত দেশগুলোতে মাননীয় স্পিকার প্রতি বছর 2.5 বিলিয়ন মাননীয় স্পিকার মার্কিন ডলারের প্রয়োজন রয়েছে, এবং সেই জায়গায় গত 5 থেকে 7 বছরে মাননীয় স্পিকার বাংলাদেশের যে ক্লাইমেট ফান্ড, এই ফান্ডে রয়েছে মাত্র 1.3 বিলিয়ন মার্কিন ডলার। অর্থাৎ এটি প্রমাণ করে বাংলাদেশ যে অ্যানেক্স 1 ভুক্ত যে দেশগুলো থেকে যে তহবিলটি পায় সেটি কতটা মাননীয় স্পিকার অপ্রতুল। মাননীয় স্পিকার, লক্ষ্য করুন আজকে তারা যে কথাটি বলার চেষ্টা করছেন, আমরা কখনোই বিরোধী দল থেকে অস্বীকার করেনি যে দুর্নীতি একটি সমস্যা নয়। আমরা বারবার বলেছি দুর্নীতি একটি সমস্যা, এটি একটি চলমান প্রক্রিয়ার মাধ্যমে সরকার থেকে শুরু করে সবাই এই বিরুদ্ধে মাননীয় স্পিকার দাঁড়িয়েছে, এবং এর সফলতা হিসেবে আমরা দেখেছি যে দুর্নীতির আপার লেভেল থেকে মাননীয় স্পিকার আমরা আস্তে আস্তে নিচে নামতে শুরু করেছি। এবং এই জায়গায় গিয়ে আমাদের প্রধান চ্যালেঞ্জ কি হওয়া উচিত, যে জায়গায় গিয়ে আমরা টেকসই উন্নয়নটি পাবো, সেই জায়গায় গিয়ে আমরা বলছি যদি আমরা নিশ্চিত করতে না পারি আমাদের যে জলবায়ু তহবিল রয়েছে এখানে পর্যাপ্ত অর্থের যোগান থাকবে না, তাহলে মাননীয় স্পিকার দুর্নীতি প্রতিরোধ হলেও আমরা কখনোই মাননীয় স্পিকার আমাদের যে টেকসই উন্নয়নের যে লক্ষ্যমাত্রা সেটি মাননীয় স্পিকার নিশ্চিত করতে পারবো না। মাননীয় স্পিকার, লক্ষ্য করুন আজকে তাদের প্রথম বক্তা থেকে শুরু করে মাননীয় স্পিকার শেষ বক্তা পর্যন্ত বারবার মাননীয় স্পিকার বলার চেষ্টা করছেন যে দুর্নীতি এটি হচ্ছে, দুর্নীতির কারণে এটি বাস্তবায়িত হয়নি। কিন্তু মাননীয় স্পিকার লক্ষ্য করুন বাংলাদেশ আজকে জলবায়ু হুমকিজনিত যে অভিযোজনজনিত যে প্রশমন মাননীয় স্পিকার, এই প্রশমনের জায়গায় বিশ্বে মাননীয় স্পিকার একটি রোল মডেল হিসেবে আছে। এই অপ্রতুল অর্থ দিয়ে মাননীয় স্পিকার এই ধরনের দুর্নীতি হচ্ছে, কিন্তু তার মধ্য দিয়েও মাননীয় স্পিকার জলবায়ুজনিত যে প্রশমন এই জায়গা থেকে মাননীয় স্পিকার তারা আজকে বিশ্বের রোল মডেল হিসেবে দাঁড়িয়ে গেছে। কিন্তু প্রশমনজনিত যে জায়গাটি সেটি মাননীয় স্পিকার বাংলাদেশ হাত দিতে পারছে না। কেন পারছে না? কারণ হচ্ছে গ্রিন টেকনোলজির মতো যে ধরনের ব্যয়বহুল মাননীয় স্পিকার যে টেকনোলজিগুলো আনা দরকার মাননীয় স্পিকার, তারপর হচ্ছে মাননীয় স্পিকার মহাসাগরের যে টেকসই উন্নয়নের যে
লক্ষ্যমাত্রাগুলো এবং এই জায়গায় মাননীয় স্পিকার যে ধরনের পলিসি নেওয়া দরকার এবং যে ধরনের ডেভেলপমেন্ট করা দরকার, এই জায়গায় মাননীয় স্পিকার তাদের মাননীয় স্পিকার অধিক পরিমাণে অর্থ সহায়তার দরকার রয়েছে। এক, দ্বিতীয়ত হচ্ছে মাননীয় স্পিকার এই যে কার্বন নিঃসরণ, এই কার্বন নিঃসরণে মাননীয় স্পিকার বাংলাদেশের খুব বেশি ভূমিকা নেই, মাত্র 0.16% মাননীয় স্পিকার তারা কার্বন নিঃসরণ করে। কিন্তু যে দেশগুলো মাননীয় স্পিকার অধিক পরিমাণে কার্বন নিঃসরণ করছে তাদের কারণে মাননীয় স্পিকার বাংলাদেশ প্রতিনিয়ত ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং এই জায়গায় তাদেরকে অভিযোজনে বেশি নির্দেশ দিতে হচ্ছে। কিন্তু এই যে দেশগুলো তাদের যে সামান্য পরিমাণ অর্থ দিচ্ছে সেটিও মাননীয় স্পিকার শুধুমাত্র বনায়নের মাননীয় স্পিকার দিয়ে দিচ্ছে, অর্থাৎ তাদের স্পষ্ট। তাই আশা করছি আজকে আমাদের প্রধান লক্ষ্য হওয়া উচিত আমাদের তহবিল অর্জনের দিকে নজর দেওয়া। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। এই পর্যায়ে যুক্তি খণ্ডনের জন্য আহ্বান করছি আজকের সংসদের মাননীয় প্রধানমন্ত্রী আব্দুল আল রোমানকে যুক্তি খণ্ডন পর্বে তার শেষ বক্তব্য রাখবার জন্য। ধন্যবাদ মাননীয় স্পিকার আপনাকে। যুক্তি খণ্ডনে চলে যাচ্ছি মাননীয় স্পিকার। তিনি এমন একটি বিষয় নিয়ে বিতর্কটি করছেন মাননীয় স্পিকার, আমার দেশে বাজেটটি আছে কি নেই সেটি নিয়ে মাননীয় স্পিকার। আজকে এই ক্ষেত্রে প্রেক্ষাপট হচ্ছে যে বাংলাদেশের মানুষ যেখানে বার্ষিক উন্নয়ন পরিকল্পনা এডিপির 50% আমরা কাজে লাগাতে পারি না মাননীয় স্পিকার, এটি হচ্ছে বাংলাদেশের প্রেক্ষাপট মাননীয় স্পিকার। অর্থাৎ মাননীয় স্পিকার আপনি কমনওয়েলথ থেকে সাহায্য পাচ্ছেন, আপনি দেশীয় এনজিওকে কাজে লাগাচ্ছেন মাননীয় স্পিকার, আপনি ইউকে থেকে মাননীয় স্পিকার এই এফসিসিতে মাননীয় স্পিকার $10 কোটি অনুদান পেয়েছেন মাননীয় স্পিকার, কিন্তু আপনি জনগণের ট্যাক্সের টাকা দিয়ে 3000 কোটি টাকার মধ্যে 2500 কোটি টাকা বরাদ্দ দেওয়ার পর মাননীয় স্পিকার আজকে 30% প্রকল্পের কাজও আজকে আপনি নির্ধারণ করতে পারলেন না। তা পরবর্তীতে আপনি যদি আজকে সেই টাকাটি পান, সেই টাকা দিয়ে যে পরবর্তীতে আপনি বাস্তবায়ন করতে পারবেন তার নিশ্চয়তাটা কি মাননীয় স্পিকার? অর্থাৎ কার্যকর ব্যবহারের সংজ্ঞাটি কি ছিল? প্রকল্পটির অর্থ বরাদ্দ করা এবং সেটিকে ব্যবহার করা। আমি অর্থটি পেলার পর যদি সেটি কাজে না লাগাতে পারি তাহলে কখনোই এই জলবায়ু পরিবর্তনের ঝুঁকিটি আমি মোকাবেলা করতে পারবো না মাননীয় স্পিকার। জলবায়ু ঝুঁকিটি তখনই মোকাবেলা করা সম্ভব হবে যখন আমরা সঠিক পরিকল্পনা গ্রহণের মাধ্যমে সেটিকে বাস্তবে রূপ দিতে পারবো মাননীয় স্পিকার। একটি উদাহরণ দিচ্ছি মাননীয় স্পিকার, কিছুদিন আগে আমাদের অর্থমন্ত্রী পরিবেশ ও বন মন্ত্রণালয়ে চিঠি লিখেছেন যে আমি এই ট্রাস্ট বোর্ডে আর নতুন করে বেশি অর্থ দিতে চাচ্ছি না, কারণ আমি চাই না এটি নতুন করে পানি উন্নয়ন বোর্ড বা পরিবেশ বন মন্ত্রণালয় নতুন করিডোর হিসেবে আখ্যায়িত হোক মাননীয় স্পিকার। অর্থাৎ মাননীয় স্পিকার এই ক্ষেত্রে দুর্নীতিতে অর্থ বরাদ্দটিকে কমিয়ে দিচ্ছে মাননীয় স্পিকার। আজকে গ্রিন তহবিল নিয়ে গ্রিন ফান্ড নিয়ে তারা অনেকগুলো কথা বলে গেলেন মাননীয় স্পিকার, কিন্তু এই উন্নত বিশ্ব তাদের জনগণের ট্যাক্সের দিক থেকে তাদেরকে আমরা আসামি করছি, তাদের কাছে আমি ক্ষতিপূরণটি দাবি করছি। অবশ্যই তারা চাইতে পারে যে তোমার পরিকল্পনাটা কি মাননীয় স্পিকার, তোমার নেতৃত্ব কি, তোমার যুক্তির পিছনে দায়িত্বটি কি মাননীয় স্পিকার। কিন্তু আজকে বাংলাদেশকে যখন উপস্থাপন করা হয় মাননীয় স্পিকার স্থায়ী সদস্য পদে মাননীয় স্পিকার, তখন কিন্তু তারা কোনো সঠিক পরিকল্পনা আজকে দেখাতে পারেনি মাননীয় স্পিকার। তার পরবর্তীতে বাংলাদেশের স্থানটি দিয়ে দেওয়া হয় মালাউকে মাননীয় স্পিকার। অর্থাৎ এই ক্ষেত্রে মাননীয় স্পিকার আমি যাকে আসামির কাঠগড়ায় দাঁড় করাচ্ছি, আমি যার কাছে ক্ষতিপূরণটি চাচ্ছি, আমি যার কাছে দাবিটি করছি মাননীয় স্পিকার, তার দাবিটি যে আমাকে যৌক্তিক সেটি প্রমাণ আমাকে করতে হবে মাননীয় স্পিকার। কিন্তু আমরা আমলাতান্ত্রিক জটিলতার কারণে সঠিক পরিকল্পনা না থাকার কারণে কিন্তু মাননীয় স্পিকার আমি সেটি করতে পারছি না। তাহলে আমি কেন আমার স্বার্থটি রক্ষা না করে অন্য দেশকে সেই অর্থ চাকরি দেবো? আজকে বাংলাদেশে বলছেন $2.5 মিলিয়ন দেওয়া হচ্ছে মাননীয় স্পিকার, আজকে যে আফ্রিকার দেশগুলো বলে স্পিকার তার থেকে $40 বিলিয়ন দিয়ে দেওয়া হয়েছে মাননীয় স্পিকার। অর্থাৎ এই ক্ষেত্রে বাংলাদেশকে না দেওয়ার পিছনে যে কারণটি দেখানো হয়েছে মাননীয় স্পিকার বাংলাদেশের এই দুর্নীতিকে মাননীয় স্পিকার, এবং এইখানে সরাসরি বলা হয়েছে যদি সক্ষমতার দিক থেকে মাননীয় স্পিকার যে আজকে যদি মাননীয় স্পিকার দুর্নীতিটি থাকে, সঠিক পরিকল্পনা না থাকে, আমি সরাসরি অর্থটি দিব না, 3 বছরের মধ্যে তোমাকে ক্লেম করতে হবে এবং ক্লেম করার পর তোমাকে বুঝাতে হবে যে তুমি ব্যাংকের মাধ্যমে সেই অনুদানটি নিবে মাননীয় স্পিকার। অর্থাৎ বাংলাদেশ আজকে সরাসরি অর্থ ছাড়ের সক্ষমতা থেকে হারিয়েছে এই দুর্নীতির অভিযোগের কারণে মাননীয় স্পিকার। তাহলে আজকে পাকিস্তান কেন হারাচ্ছে না মাননীয় স্পিকার, আজকে আফ্রিকার দেশগুলো পুরো হারাচ্ছে না মাননীয় স্পিকার। অর্থাৎ যার যোগ্যতা রয়েছে এটি আমার একটি দাবি, এই দাবিটা আমি উপস্থাপন করছি এবং এই দাবিটির পিছনে আমার যৌক্তিকতা, আমার নেতৃত্ব, আমার দুর্নীতিকে সরিয়ে আমার জাতির যে দাবি সেটিকে আমাকে অবশ্যই উন্নত বিশ্বের কাছে আজকে দেখাতে হবে, উপস্থাপন করতে হবে, তখনই আমি সেই অর্থ চাকরি পেতে পারি। কিন্তু অর্থ চাকরি নেওয়ার পর সেটি যদি আজকে আমি প্রকল্পটি বাস্তবায়ন না করে মাননীয় স্পিকার আজকে যদি যেখানে ক্ষতিটি দরকার মাননীয় স্পিকার আজকে চিটাগাঙে দিয়েছি মাননীয় স্পিকার আজকে অন্য জায়গায় দিচ্ছে, এইভাবে দিলে পরবর্তী অর্থ পেলেও আমার কোনো কাজে লাগবে না মাননীয় স্পিকার। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। এর মধ্য দিয়ে আজকে গুরুত্বপূর্ণ বিতর্কের আমরা সম্মানিত 6 জন বিতার্কিক তাদের বক্তব্য শুনলাম। যোগ বিয়োগ করা হবে, ফলাফলটি আমরা একটু পরে পাবো। আমাদের সামনে 3 জন সম্মানিত অতিথি তাদের বক্তব্য আমরা শুনবো, কিন্তু তার আগে যারা খুব কষ্ট করে আজকের এই বিতার্কিকদের মূল্যায়ন করছেন তাদের কথা শুনবো 1 মিনিট করে। প্রথমে আমরা আহ্বান করছি মোহাম্মদ রাশিদুল ইসলাম পল্লব, সাবেক বিতার্কিক জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর AIUB, 1 মিনিটে তার মূল্যায়ন করবার জন্য। এমন একটা সময় দাঁড়িয়ে আমরা এই বিতর্কটি শুনলাম যখন সত্যিকার অর্থেই বিশ্ব পরিবেশ একটি হুমকির মুখে। একটি সুন্দর দেশের স্বপ্ন তো আমরা সবাই দেখি এই রাষ্ট্রের নাগরিক হিসেবে। আজকে এই দেশে যারা
কৌশল নির্ধারণ করেন, যারা সংসদে বসে আইন পাশ করান, যারা দুর্নীতি প্রতিরোধের দায়িত্বে বড় বড় চেয়ারে বসে আছেন, যদি তারা এই বিতর্কটি দেখেন তাহলে আমার মনে হয় রাষ্ট্রের কৌশল নির্ধারণ যারা করেন তারা এই জলবায়ু ইস্যুতে অনেক সুন্দর সুন্দর সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে এই বিতর্কটি তাদেরকে অনেক সহায়ক ভূমিকা পালন করবে। এবং আমি মনে করি যে যেই লক্ষ্যের দিকে আমরা ধাবিত হচ্ছি, একটি সুন্দর বাংলাদেশ, একটি স্বপ্নের বাংলাদেশ, সেই বাংলাদেশের দিকে আমাদেরকে নিয়ে যেতে এই বিতর্কটি সত্যিই আমাদের জন্য একটা বড় মাইল ফলক হয়ে থাকবে। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ রাশিদুল ইসলাম পল্লবকে তার মূল্যায়ন করবার জন্য। এই পর্যায়ে আহ্বান করছি হাসান মাহমুদ বিপ্লব, সাবেক প্রেসিডেন্ট বাংলাদেশ ডিবেট ফেডারেশন এবং লয়ার টি রহমান অ্যাসোসিয়েট, তাকে তার মূল্যায়ন করবার জন্য। আজকে উভয় পক্ষকেই আমি ধন্যবাদ দিচ্ছি একটি চমৎকার বিতর্ক উপহার দেওয়ার জন্য। আমি শুধু একটা কথা বলবো যে বিদেশি ফান্ডের যেমন অনিশ্চয়তা আছে তেমন দুর্নীতিও কিন্তু একটি বাধা, এবং এই দুর্নীতিকে বন্ধ না করতে পারলে বর্তমান বিশ্ব পরিস্থিতিতে আসলে বৈদেশিক ফান্ড আস্তে আস্তে সংকুচিত হয়ে যাবে। নিজস্ব ফান্ড দিয়েও কিন্তু আমাদের মোকাবেলা করতে হবে। তার মানে সত্যিকার অর্থে যদি নীতি নির্ধারকরা আজকের বিতর্কটি দেখেন তাহলে তরুণ প্রজন্মের ভাবনা এবং সব কিছু জেনে যে সবাই আসলে যে দুর্নীতির বিরুদ্ধে একই মনোভাব পোষণ করেন এটি বুঝতে পারবেন, এবং আমরা আশা করব যে সুন্দর একটি বাংলাদেশ গড়ার ক্ষেত্রে এই ভাবনাগুলো সহায়ক ভূমিকা পালন করবে। ধন্যবাদ মাননীয় স্পিকার আপনাকে। এই পর্যায়ে আরেকজন বিচারক মুকসিমুল হাসান অপু, সাবেক সভাপতি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিবেট অর্গানাইজেশন এবং সিনিয়র করেসপন্ডেন্ট এনটিভি, তাকে অনুরোধ করছি 1 মিনিটে মূল্যায়ন করবার জন্য। আমার কাছে সবচেয়ে ভালো যে জিনিসটি লেগেছে সেটি হচ্ছে অনেক তথ্যবহুল একটি বিতর্ক ছিল, বেশ তথ্য ছিল। আজকের এই বিতর্কের সবথেকে ইতিবাচক দিক এটি। আর নেতিবাচক দিক খুব বেশি বলবো না, শুধু এতটুকু বলবো যে বিতর্কের সংসদীয় বিতর্কের কিছু নিয়ম কানুন থাকে, নীতি নির্ধারণী থাকে, এবং যে বিষয়গুলোর উপরেই বিতর্কের ফলাফল অনেকাংশ নির্ভর করে। সেই জায়গায় আজকে দুটোই টার্ম খুব গুরুত্বপূর্ণ ছিল। একটি ছিল কার্যকর ব্যবহার এবং আরেকটি বিষয় ছিল দুর্নীতি, সেটির সংজ্ঞায়ন এবং সেটির ব্যাখ্যা, এবং পরবর্তীতে সেই দুটি বিষয়ে আবার বিরোধী দল থেকে বিরোধিতা। এই জায়গাগুলোতে আজকে ফলাফলের কিছুটা প্রভাব পড়বে। সব কিছু মিলিয়ে যদি বলতে হয় তাহলে এই কার্যকর ব্যবহারের ক্ষেত্রে একটি পর্যায়ে এসে দুটি দলই একমত পোষণ করেছে যে এই কার্যকর ব্যবহারের ক্ষেত্রে দুর্নীতি থাকছে। তবে এই বরাদ্দ বাড়া কমার ব্যাপারে আসলে দুর্নীতিই প্রধান কারণ, নাকি সদিচ্ছার অভাব আছে, নাকি অন্য বিষয় আছে, সে বিষয়গুলো নিয়ে দু দলের পক্ষ থেকে চুলচেরা বিশ্লেষণ হয়েছে। সবাইকে নিরন্তর শুভেচ্ছা। ধন্যবাদ অপুকে। এই পর্যায়ে আমি আহ্বান করছি রাশেদা রৌনক খান, সাবেক বিতার্কিক জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি এবং লেকচারার ডিপার্টমেন্ট অফ অ্যানথ্রোপোলজি ইউনিভার্সিটি অফ ঢাকা, তাকে তার মূল্যায়ন করবার জন্য। রৌনক। ধন্যবাদ জানাচ্ছি অবশ্যই প্রথমেই দুই দলকে। অনেকগুলো বিষয়ই আরও আসতে পারত খুব চমৎকারভাবে, সেই জায়গায় আরও কিছু পয়েন্ট আসা যায় কিনা, যে দুর্নীতি তো অবশ্যই একটা বড় জায়গায় আছে, কিন্তু যেটা তারা বলছিল যে দুর্নীতি আসলে সারা বিশ্বেই আছে, সবখানেই আছে। সেখানে দুর্নীতির পাশাপাশি আর কি কি জায়গা আছে যে জায়গাগুলোকে খুব বেশি আমরা সাদা চোখে দেখতে পাই না। এবং আরেকটা হচ্ছে যে আমাদের আসলে চ্যালেঞ্জটা যেটা নিয়ে টিআইবি কাজ করছে, সেই চ্যালেঞ্জের জায়গাগুলো, যেটাকে সামাজিক আন্দোলন বলছেন তারা, সেই জায়গাগুলোতে আসলে কি করে কার্যকর ব্যবহারের মধ্যে এই সামাজিক আন্দোলনটা আরও কার্যকরভাবে গড়ে তোলা যায়, সেই জায়গাটা আসা যে মানে এসেছে, অনেকটাই এসেছে, তো আরেকটু আসলে হয়তো ভালো হতো। আমাদের আজকের এই বিতর্কের মধ্য দিয়ে নিশ্চয়ই আমরা বুঝতে পারবো আসলে কি ধরনের রাজনীতি কাজ করে এই ধরনের তহবিল গঠনে এবং গ্রহণে একইভাবে এবং ব্যবহারে। ধন্যবাদ সবাইকে। অনেক ধন্যবাদ তাকে মূল্যায়ন করবার জন্য। বিচারকদের মধ্যে সবশেষ দেবাশিস কুন্ডু কাকন, সাবেক প্রেসিডেন্ট ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডিপার্টমেন্ট অফ সোশিওলজি ইউনিভার্সিটি অফ ঢাকা, তাকে অনুরোধ করছি মূল্যায়ন করবার জন্য। ধন্যবাদ মাননীয় স্পিকার। বাংলাদেশের একটা বৈশিষ্ট্য হচ্ছে আমাদের যে কোনো আলোচনা সাধারণত যে উদ্দেশ্যে শুরু হয় তা অন্যদিকে ধাবিত হয়, এবং আজকের বিতর্ক হচ্ছে তার সবচেয়ে বড় উদাহরণ। আমি যদি খেয়াল করি যে আমাদের এখানে দুর্নীতি এখনো পর্যন্ত কেবলমাত্র আর্থিক কেলেঙ্কারির মধ্যেই সীমাবদ্ধ, কিন্তু দুর্নীতির আসলে আরও সাধারণ এবং সূক্ষ্ম মানে আছে। যেমন একটি হচ্ছে তথ্য না জানা, একটি হচ্ছে গিয়ে কোথায় কিভাবে কেন এই প্রশ্নগুলোর উত্তর না থাকা,
আরেকটি বড় ব্যাপার, সেটি থিওরিটিক্যাল, সেটি হচ্ছে সারা দুনিয়াতেই এটি একটি একাডেমিক ডিসকোর্সের দারুণ ডিবেটের বিষয়। সেটি হচ্ছে যে জলবায়ু পরিবর্তন এবং দুর্যোগ ব্যবস্থাপনা বা এই দুটির মধ্যে আসলে সাংঘাতিক সামঞ্জস্যতা রয়েছে, একটি থেকে আরেকটিকে আলাদা করে ফেলা যায় না কখনো। কাজেই কোনটি জলবায়ু পরিবর্তন আর কোনটি আসলে প্রাকৃতিক দুর্যোগের কারণে ঘটছে সেটি আলাদা করে চিহ্নিত করতে না পারাও আসলে অনেক সময় জলবায়ু পরিবর্তনের ফান্ড খরচজনিত সমস্যা বা সিলেকশনের ক্ষেত্রে আমাদের অনেক সমস্যা হয়। আমার মনে হয় যে আপনারা সবাই সবশেষে ভালো বিতর্কই করেছেন, তবে সেটি অনেক কার্যকর বিতর্ক হয়ে উঠেছে কিনা সেটি প্রশ্নের বিষয়। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ। এই পর্যায়ে আমরা সম্মানিত তিনজন অতিথি, তারা অনেক ব্যস্ত, তারপরেও কষ্ট করে এসেছেন এবং পুরোটা সময় আজকের এই তার্কিকদের বক্তব্য তারা শুনেছেন। এই পর্যায়ে তাদের তিনজনের বক্তব্য আমরা শুনবো। প্রথমে আমি অনুরোধ করছি নির্বাহী পরিচালক টিআইবি ডক্টর ইফতেখারুজ্জামানকে তার বক্তব্য রাখবার জন্য। আজকে যে বিতর্কের যে বিষয়বস্তু আপনারা ইতিমধ্যে জেনেছেন, আমাদের বিচারকগণ বলেছেন অত্যন্ত জটিল একটা বিষয়। এই বিতর্কের যে মূল জায়গাটি, আমাদের যে প্রতিবাদের মূল জায়গাটি, সেটি হচ্ছে যে এক্ষেত্রে সুশাসন, জবাবদিহিতা, স্বচ্ছতা, জন অংশগ্রহণ, নাগরিক অংশগ্রহণ, তথ্যের উন্মুক্ততা, এই বিষয়গুলোর প্রতি দৃষ্টি আকর্ষণ করা, এবং সেই কাজটি করতে পেরেছেন আপনারা সবাই। সেই কারণে আমি বিতর্কদেরকে ধন্যবাদ জানাই। আমি যারা ইতিমধ্যে বিচারকগণ যে কথাগুলো বলেছেন তাদের সাথে সুর মিলিয়ে বলবো যে গুণগত বিবেচনায় অবশ্যই অত্যন্ত উজ্জ্বল একটি বিতর্ক আমরা পেয়েছি। তবে এটা কোনো এটা বিতর্কের যে গুণগত মান, সেটার উন্নয়নের কিন্তু সুযোগ সবসময় অফুরন্ত থাকে, এবং সেটার প্রতিও বিচারকগণ দৃষ্টি আকর্ষণ করেছেন। আমার কাছেও মনে হয়েছে যে বিতর্কের একটা শব্দ বিশেষ করে বোধহয় খুব পর্যাপ্ত দৃষ্টি আকর্ষণ করেনি উভয় পক্ষের। সেই শব্দটি হচ্ছে যে অন্যতম চ্যালেঞ্জ। যখন অন্যতম চ্যালেঞ্জ বলা হয়েছে দুর্নীতিকে, তখন কিন্তু এর মধ্যে অন্য চ্যালেঞ্জও যা আছে সেগুলো দিকে উভয় পক্ষে আরও দৃষ্টি আকর্ষণ করতে পারত, যেখানে যার ফলে বিষয়গুলো আরও বেশি প্রাণবন্ত হতে পারত। আমাদের এখানে দীর্ঘসূত্রিতার বিষয় আছে, অবশ্যই তহবিলের ঘাটতি একটা বিষয়, কিন্তু তহবিল যতটুকু আছে ততটুকুই সুষমভাবে স্বচ্ছতার সাথে জবাবদিহিতার সাথে ব্যবহার করা যে বাধ্যবাধকতা, সেটার প্রতি দৃষ্টি আকর্ষণ করে পাশাপাশি অন্যান্য যে কারণে দুর্নীতি ছাড়াও যে কারণে আমাদের অর্থের যথাযথ ব্যবহার হয় না বা না হওয়ার মতো ঝুঁকি সৃষ্টি হয়, সেগুলোর প্রতি দৃষ্টি আকর্ষণ করা যেত। তারপরে এই কথাটা আমি রিপিট করব যে আমাদের বিতর্কে একটা অত্যন্ত সুন্দর একটি বিতর্ক উপহার দিয়েছেন, সেই কারণে তাদেরকে ধন্যবাদ জানাই। এই পর্যায়ে আমি আহ্বান করছি জনাব মুকিত মজুমদার বাবু, সভাপতি প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন এবং পরিচালক চ্যানেল আই, তাকে তার বক্তব্য রাখবার জন্য। ধন্যবাদ। আমার কাছে দু দলের কথাই অনেক ভালো লেগেছে, অনেক স্ট্রং ছিল কথাগুলো, কিন্তু কিছু তথ্যের বিভ্রাট ছিল, বিশেষ করে সরকারি দলের। আসলে জলবায়ুর ব্যাপারটি হচ্ছে খুব কমপ্লিকেটেড একটি সাবজেক্ট, কিন্তু এটা খুব সহজ না যে, এবং যে এটা খুব সহজে সমাধান করে ফেলবে সারা বিশ্ব কিংবা উন্নত বিশ্ব আমাদের সব কিছু দিয়ে দিবে, এত সহজ না কিন্তু ম্যাটারটা। তো সেখান থেকে আমি একটি কথা বলবো যে দুর্নীতির ব্যাপার যেটা বলা হচ্ছে, আসলে দুর্নীতিটাই কিন্তু মূল না এখানে কিন্তু আমি বলবো যে আমাদের যে ব্যবস্থাপনা, বাংলাদেশে আমাদের সেই এক্সপার্টিস নাই সেই ধরনের, এবং আমাদের যে ব্যবস্থাপনার সিস্টেম সেটাও কিন্তু আমি বলবো যে ধরনের হওয়া উচিত এই ধরনের তহবিলকে ম্যানেজ করার জন্য, এবং যেই ধরনের প্রকল্পগুলো আসার কথা আমাদের এখানে, যেগুলো করার কথা, সেই প্রকল্পগুলোকে ম্যানেজ করার মতন এবং সেটা নিয়ে প্ল্যান করা, আমি বলবো সেখানে আমাদের ঘাটতি আছে। কিন্তু সেখানে আমাদের কিন্তু আরও আমি বলবো যে এই জায়গাটাকে নজর দিতে হবে। আর বাংলাদেশে একটি ছোট্ট দেশ এবং এত সমস্যা, এত মানুষ, এবং তার সাথে জলবায়ু হলো নতুন উপসর্গ। তো সব মিলিয়ে কিন্তু আমাদের নিজেদেরও কিন্তু এগিয়ে আসতে হবে। এবং একটি কথা আমি সবসময় বলি, ক্ষমতা আর মমতা, যার যার ক্ষমতা আছে তার সাথে মমতা মিশিয়ে আমরা যদি হাতে হাত মিলিয়ে এগিয়ে আসি, তাহলে কিন্তু অনেক সমস্যার সমাধান হবে। ধন্যবাদ। জি, অনেক ধন্যবাদ জনাব মুকিত মজুমদার বাবুকে। এই পর্যায়ে আমি আহ্বান করছি ডক্টর এটিএম শামসুল হুদা, প্রাক্তন প্রধান নির্বাচন কমিশনার ও সদস্য বোর্ড অব ট্রাস্টিজ টিআইবি, তার বক্তব্য রাখবার জন্য। ধন্যবাদ। যেভাবে আপনার প্রতিপাদ্যটি উপস্থাপিত হয়েছে, জলবায়ু, অর্থায়ন, সুশাসন, যদি আমরা এটার একদম এটাকে মানে লিটারাল ফর্মুলেশনে যাই, তাহলে হচ্ছে যে জলবায়ু অর্থায়ন, সেটা দেশের ভিতরেরই হোক কিংবা বাইরেরই হোক, সেখানে কি করে সুশাসন আনয়ন করা যায়,
ইট ইজ এ ম্যাটার অফ পলিটিক্যাল ইকোনমি অর পলিটিক্স অফ এইড, এবং দেশের ভিতরেও পলিটিক্স অফ অ্যালোকেশন। এবং আমরা প্রতিনিয়ত দেখি এই অ্যালোকেশন অফ রিসোর্সেস এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, এবং যে কোনো দেশের উন্নয়নের জন্য রেশনাল অ্যালোকেশন যদি না হয়, সব কিছুই যদি আপনার যে যার এলাকা যিনি বেশি ক্ষমতাবান, প্রয়োজন না থাকলেও তার এলাকায় দেওয়া হচ্ছে, এটা কিন্তু ইজ এ মিস অ্যালোকেশন অফ রিসোর্স। সুতরাং সেই দুর্নীতি থাক বা না থাক, এই যে যার যেটা পাওয়া উচিত তাকে না দিয়ে আরেকজন যার লেস প্রায়োরিটি আছে দিচ্ছেন আপনি, এটা বাংলাদেশ সহ এই থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির পেরেনিয়াল প্রবলেম। দুর্নীতিটা শুধু যে আমাদের দেশের লোকজনই করছে তা নয়, এই যে যারা এই সমস্ত ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট সহযোগী, এরাও এটার মধ্যে অনেকটাই সংশ্লিষ্ট। যাই হোক, আমরা আশা করি যে যেই তর্কটা হলো, এবং আমি তো ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালে আছি ওনাদের সাথে, দেখি এইগুলি নিয়ে আমরা অনেক আলোচনা সমালোচনা করি, এবং এটা অবশ্যই একটা সচেতনতা সৃষ্টি হয়েছে। মানে 10 বছর আগেও যেরকম ছিল জিনিসটা তো ওইরকম নাই। উই আর মেকিং প্রোগ্রেস, এবং দুর্নীতিরও আপনার বিরোধে অনেক কাজ হচ্ছে। আশা করি যে ভবিষ্যতে আমরা এই সুশাসন আনয়ন করতে পারবো, এবং আপনাদের যারা ইয়াং জেনারেশন যারা আজকের এই বিতর্কে অংশগ্রহণ করলেন, তারা সবাই মিলে আপনার দেশে একটা সুস্থ পরিবেশ তৈরি করার জন্য সহায়তা করবেন। ধন্যবাদ। অনেক ধন্যবাদ। এই পর্যায়ে ফলাফল ঘোষণার পালা। তো সম্মানিত বিচারকদের রায়ে আমরা দেখতে পাচ্ছি আজকের বিতর্কের শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয়েছেন বিরোধী দলীয় উপনেতা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মিস্টার কামরুল হাসান। প্লিজ একটু জোরে হাততালি। এবং সম্মানিত বিচারকদের রায়ে ব্যালট ব্যবধান 4-1 আজকের বিতর্কের বিজয়ী দল বিরোধী দল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। তাদেরকে অভিনন্দন, এবং বিজিত দল সরকারি দল আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ বাংলাদেশ, তাদেরকে অনেক অভিনন্দন। তো এই পর্যায়ে আমরা পুরস্কার বিতরণীতে চলে যাচ্ছি। জাগো মানুষ জাগো, মানুষ জাগো, জাগো মানুষ জাগো।